ঘুম ভাঙতেই দেখি আমার বুকের ওপর কে যেন শুয়ে আছে। শরীরটা বেশ ভারী কিন্তু নরম। আমি প্রথমে ভেবেছি এটা আমার নতুন কেনা কোল বালিশ। সারা রাত বাজে ছিল, হয়তো এখন উপর হয়ে শুয়ে পড়েছে। তাই আস্তে আস্তে হাত বোলাতে শুরু করি। আলতো করে একটা হাত রাখি তার কোমরের কাছে। নরম জায়গা পেয়ে একটু চাপ দিতেই কে যেন আহ করে উঠল। হায় হায়, এ তো কোল বালিশ না, এটা তো কোনো মানুষ। তখনও চোখ খুলিনি আমি, ঘুমের রেশ কাটেনি। তাই মানুষ নাকি পরী আসলো ঘরে বুঝতে পারছিলাম না। তবে পরী হবে। ঘুমের ঘরে পরীর মতো একটা মেয়ে ভেবে ইচ্ছে মতো হাত বোলাতে থাকি। আমার ভেতরে বকাটে সত্তাটা যেন সুযোগ পেয়ে জেগে ওঠে। কিন্তু পরক্ষণেই আমার গলায় জোরে একটা চিমটি পড়ে। সে চিমটি এতটাই তীব্র ছিল যে আমার শরীরে বিদ্যুৎ খেলে যায়। আমি লাফ দিয়ে জোরে আহ বলে উঠলাম, যেন আমার আত্মা খাঁচাছাড়া হয়ে গেল। মেয়েটা আমার উপর দিকে সরে যায়। ভয়ে বিস্ময়ে আর রাগে আমি চোখ মেলে তাকালাম। দেখি সিনথি আপু আমার সামনে বিছানার উপর বসে আছে। তার চোখে রাজ্য রাগ, চোখ জুড়ে যেন জ্বলছে। সিনথি আপুকে দেখেই আমার গলা শুকিয়ে গেল। এই মেয়ে এখানে কেন? মেয়ে তো না, যেন সাক্ষাৎ অ্যাটম বোম এটা। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই বজ্জাত পকেটে গন্ডি মেয়ের চেহারা দেখছি। না জানি আজ দিনটাই আমার কেমন খারাপ যাবে। আমি আমতা আমতা করে বললাম, আপু, আপনি এখানে কি করছেন? মা মা এই লেডি গন্ডি এখানে কেন? আমাকে বাঁচাও, আমাকে খেয়ে। বাকি কথাটা ভয়ে গিলে ফেললাম। সিনথিয়াপুর চোখ আরো বড় হয়ে গেল। সে এমনভাবে তাকালো, মনে হলো এক্ষুনি সে আমাকে কাঁচা গিলে খাবে। চুপ! বেয়াদব বাদর বজ্জাত শয়তানের খালু, চুপ থাক! একটা আওয়াজ করবি তো? আমাকে কি মারবেন নাকি? হ্যাঁ, মারবো। তোকে এখানেই মেরে রেখে দেবো, বুঝেছিস? এই দেখ, ছুরি। সিনথিয়াপু সত্যি সত্যি কোমর থেকে একটা ছুরি বের করেছে। সাধারণত কোনো ছুরি নয়, এটা দেখতে বেশ ধারালো। ভয়ে আমার আত্মার পানি আর কলেজার জল শুকিয়ে সৌদি আরবের মরুভূমি হয়ে গেছে। আমি ভয়ে বিছানার এক কোণে আরো ঘুটিয়ে গেলাম। কি ভয়ঙ্কর চিজ এটা! আমার কাঁপা কাঁপা স্বরে বললাম, আপু, এইটা কি করছেন? ছুরি কেন? তোর মতো বখাটে মেয়েখোর ছোকরাদের উচিত শিক্ষা দিতে। তুই আমাদের বাড়ির পাশে ফ্ল্যাট নিয়েছিস, ভালো কথা। তোর সাহস হয় কি করে আমার পরিচিত জুনিয়র মেয়ের সাথে ঘোরাঘুরি করা? আর এখন তুই আমাকে হাতও দিয়েছিস? আমি তো ঘুমিয়েছিলাম। আপনি আমার ঘরে কি করছিলেন? দরজা খোলা ছিল কেন? আমি ভেবেছিলাম কোল বালিশ। তোর বাবা মায়ের সাথে আমার কেমন সম্পর্ক জানিস না? আমি দেখতে এসেছিলাম তোর মতো বজ্জাত ছেলে ওরা কোথা থেকে কুড়িয়ে পেয়েছে। আর দরজা কেন খোলা, তার জবাব তুই দিবি। তুই কি মনে করেছিলি তোর জন্য সুযোগ দিয়ে রেখেছি কাছে এসেছি বলে? উফ, এই মেয়ে একে তো আমার বাড়িতে এসেছে, তার উপর আমাকে উল্টো হুমকি দেয়। এই মেয়েকে আমি কোন হারামি যে বিয়ে করবে তার কপাল পূর্বে নিশ্চিত। মা বাবা আর বাসা পেল না, এই বখাটে মেয়ের বাড়ির পাশেই বাসা নিতে হলো। ফ্ল্যাট কিনবি, বানাবি, কুলসানে কিনবি, তা না করে উত্তরার মতো একটা সুন্দর একটা জায়গায় এলাকায় এসে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়লো। কি কোথায় আছো? আমাকে বাঁচাও প্লিজ। এই মেয়ের থেকে দূরে থাকো। এই, মুখ সামলে কথা বল। আমি তোকে বলেছিলাম না চুপ থাকতে? চুপ কেন থাকবো? আপনি তো আমাকে ছুরি দেখাচ্ছেন। এসব কি আপু? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? সকাল সকাল এমন করছেন কেন? সিনথিয়া আপু ছুরিটা আবার কোমরে গুজে রেখে রাগে চোখে তাকায় আমার দিকে। সিনথিয়া আপু আমার থেকে বয়সে বড়। সে আমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, মারবো। আর যদি না মারি তাহলে তোর হাড় গোড় ভেঙে দেবো। তুই আমাদের জুনিয়র মেয়ের সাথে ঘুরিস কেন? কে সে? আমি তো অনেকের সাথেই ঘুরি, ক্লাসের বন্ধু বান্ধবী সবাই আছে। নাটক করিস? দেখ রোদ, একদমই নাটক করবি না। তোকে মেরে ফেললে তোর মা বাবা আমাকে কিছুই বলবে না, কারণ তুই একটা বকাটে। তাই নাটক করার আগে একবার ভাববি। ইয়ে মানে আপু, আপনি কি রিদিতার কথা বলছেন? হ্যাঁ বল, এত কিসের হ্যাঙ্কি ভ্যাঙ্কি ওর সাথে তোর? তুই সবে এসেছিস, চাকরি পাস হয়নি, এর মধ্যে প্রেম শুরু করে দিলি? হাঙ্কি পাঙ্কি কি আপু? ও তো আমার বন্ধু। মাথাটা গরম করাস না রোদ। তোকে যে কি করতে মন চাইছে! উফ, আমার রাগটাকে আজ সামলাতে পারছি না। তুই একটা গুন্ডা। ও আমার ফ্রেন্ড, তো ওর সাথে করবো না তো কি করব? আর তাছাড়া আপনি এসব কথা বলার কে? কিসের ফ্রেন্ড রে জানোয়ার? এখানে এসেছিস 4 মাসও হয়নি, তোর মেয়ে বন্ধু জুটে গেল।
এত মেয়েদের সাথে প্রীতি কিসের তোর? ছেলে বন্ধু নেই কেন? আমার সাথে কি ফাইজলামো করিস? থাপ্পড়ে তোর দাঁতগুলো সব ফেলে দেবো। আপনার কি সমস্যা? আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, সমস্যা একটাই, তুই আমাকে পাত্তা দিস না, অন্য মেয়েদের পেছনে ঘুরিস, ছেলে বন্ধু বাদ দিয়ে মেয়েদের সাথে ঘুরিস। ছেলে বন্ধু আছে তো ক্লাসে, তাছাড়া আপনিও তো ছেলেদের সাথে ঘোরেন। কই, আমি তো কিছু বলিনি। আপনার তো মেয়ে বন্ধুর থেকে ছেলে বেশি। আপনি আগে নিজে ঠিক হন, তারপর আমাকে বলতে আসবেন। আমার কথা শুনে সিনথির মুখটা নরম হলো, কিন্তু চোখে এক প্রকার জেদ নিয়ে বলে, এই বেয়াদব, কারণ আছে, কারণ ভালোবাসি আমি তোকে। তুই তো না না করিস। তুই বলেছিস একবারও ছেলেদের সাথে ঘুরতে না, তাহলে আমি কেন শুনবো? আগে বল ভালোবাসি, তারপর সব ছেড়ে তোর সাথেই আসবো। এই মেয়ের কথা শুনে আমার মুখটা হা হয়ে গেল। সিনথি আপু আমাকে ভালোবাসে জানি, কিন্তু সে তো ভদ্র না, সে তো অ্যাটম বোম, গুন্ডি পকেটে। সে আমাকে ভালোবাসে? কি বলছেন এসব? ঠিকই বলছি, তোকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোকে আমার পছন্দ, কিন্তু তুই পাত্তাই দিস না। তুই একটু রাগী ভাব দেখাই, এই জন্যই তোকে রাগী ভাব দেখাই, যাতে তুই আমার দিকে মনোযোগ দিস। থাক, দরকার নেই। আপনাকে ভালোবাসা আর কলা গাছের সাথে দড়ি লাগানো একই কথা। মাপ চাই আপু। আর এই ছুরি অ্যাটম বোম নিয়ে আমার কাছে আসার দরকার নেই। কি বললি? আই দাঁড়া, সরে আয় বলছি, তোকে আজ মেরেই ফেলবো। আর কে দাঁড়াবে এখানে? আমি বিছানা থেকে এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হলাম। এই মেয়ে কি ডেঞ্জারাস! মেয়ে কখন কি যে করে বসে ভাবতেই পারি না, কল্পনার বাহিরে। আমি দৌড়ে গিয়ে বাবা মায়ের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হাঁপাচ্ছিলাম তখনও। কখন থেকে ছোট সাহেব পেয়েছে, এই গুন্ডি মেয়ের জ্বালায় যেতেও পারেনি। উফ, যাক, ততক্ষণে একটু শান্তি পাওয়া যাবে। দরজার ওপাশ থেকে সিনথি আপু রাগী গলায় শুনতে পেলাম, রোদ, দরজা খোল বলছি, এই বাথরুমের দরজা খোল, যদি না করিস দরজা ভেঙে ফেলবো। আমি বের হচ্ছি না, আপনি চলে যান, আপনার সাথে কোনো কথা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি না, আমি দরজার বাইরেই বসে আছি। তুই বের না হওয়া পর্যন্ত এখানেই থাকবো, দেখি কতক্ষণ বাথরুমের মধ্যে থাকতে পারিস। আমি মনে মনে বললাম, রে, এ তো সাংঘাতিক বিপদ। বাবাকে বলেছিলাম এদিকে বাসা না নিতে, তবুও নিয়েছে। আর ঠিক তার 2 দিন পরেই এই মেয়ের সাথে আমার দেখা। জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে। সিনথিয়াপুর এমন পাগলামি আর ভয় দেখানো দেখে আমার মনে হলো আজকের দিনটা সত্যি খারাপ যাবে। এই মেয়েকে সামলানো মানে সাক্ষাৎ আগুনের সাথে খেলা করা। আমি এখন কি করি? বাথরুমে বসে বসে ভাবতে লাগলাম। বাথরুমে বসে আগের কথাগুলো ভাবছিলাম। উত্তরাতে বাবা 3 তলার একটি ফ্ল্যাট কিনেছে। এই বাড়িটার মালিক সিনথিয়াপুর বাবা সিরাজ সাহেব। দামটা একটু কম হওয়াতে 4 বেডরুমের ফ্ল্যাটটি বাবা হাতছাড়া করেননি। তার পাশে আরও একটি বাড়ি, সেটা 5 তলা, আর সিনথিয়াপুরা সেই বাড়িটাতেই থাকে। মজার বিষয় হলো সেটাও ওদেরই বাড়ি, অর্থাৎ আমরা সিনথিদের 2 বাড়ির ঠিক মাঝখানে নিজেদের ফ্ল্যাট কিনেছি। এখন মনে হচ্ছে বাবা যেন জেনে শুনেই আমাকে আগুনের মুখে ফেলে দিয়েছে। এখানে আসার 1 মাস পরেই সিনথিয়াপুর সাথে আমার পরিচয়টা আবার সাধারণভাবে হয়নি, হয়েছিল সিরাজ আঙ্কেলের অসুস্থতা নিয়ে। আমি জানতাম না উনি সিনথির বাবা। দুজনে সকালে একটা পার্কে এসে দৌড়াচ্ছিলাম, উনি হঠাৎ স্ট্রোক করে। আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু কেউ এগিয়ে যায়নি। আমি গিয়ে দ্রুত ওনাকে ধরে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই। সব রকম ব্যবস্থা করি আমি, অ্যাম্বুলেন্স ডাকা থেকে শুরু করে ইমার্জেন্সিতে ভর্তি করা পর্যন্ত। বাড়িতেও কল করি, ওনার ফ্যামিলি আসে হাসপাতালে। সেখানেই সিনথিয়াপুর সাথে আমার প্রথমবার দেখা হয়। সিনথি সেদিন আমাকে এক ঝলক দেখেছিল, কিন্তু কোনো কথা বলেনি। আঙ্কেল সুস্থ হবার পর হাসপাতাল থেকে রিলিজের দিনে আমার হাত ধরে বলেছিল, শোনো তোমরা, এটা হলো রাইজুল সাহেবের ছেলে রোদ। আমাদের পাশের বাড়ির 3 তলা ফ্ল্যাট যে কিনেছে তার ছেলে। অনেক ভালো, এমন ছেলে দেখিনি আমি। আমার জন্য কত দৌড়াদৌড়ি করেছে, নিজের ছেলের মতো যত্ন নিয়েছে। এমন ছেলে খুঁজে আমি খুঁজছি। আমি ওর কাছে কৃতজ্ঞ। ব্যাস, তারপর আর কি। পাশ থেকে সিনথি আপু তখন ঠান্ডা গলায় বলেছিল, বাবা, তোমার এমন ছেলে পছন্দ? খুবই পছন্দ, খুব দায়িত্ববান। ঠিক আছে। ওই যে ঠিক আছে বলেছে। তারপর থেকে সিনথি আপু আমার পিছনে পড়ে আছে। একে তো সিনিয়র, তার উপর সবসময় আমাকে ছাড়ের উপর রাখে। তার এই ঠিক আছে মানে যে আমার জীবন তেজপাতা করে দেওয়া, তা বুঝতে পারিনি। এসব ভাবতে ভাবতেই বাথরুমে প্রায় 15 মিনিট কেটে গেল। সিনথি আপু এখনও দরজার বাইরে দাঁড়িয়ে আছে কিনা
বোঝার জন্য একবার গলা খাকারি দিলাম। কোনো সারা শব্দ নেই। আমি সাহস করে বাথরুম থেকে বের হলাম। কেউ কোথাও নেই। তবে কি চলে গেল? যাক, বাঁচা গেল। আমি হাঁপ ছেড়ে ড্রয়িং রুমে এসে বসলাম। ড্রয়িং রুমে এসে দেখি আমার চক্ষু চড়ক গাছ। সিনথিয়া আপু মাথায় কাপড় দিয়ে আমার বাবা মা আর ছোট বোন রোহির সাথে খোশ গল্প করছে। যেন মনে হচ্ছে এমন পরহেজগার মেয়ে আর দুনিয়াতে একটাও নেই। কি সুন্দর নরম গলাতে সবার সাথে কথা বলছে। সেজেছেও খুব শান্তশিষ্ট রূপে। চিন্তি মা, তোমাকে দেখে বোঝাই যায় না তুমি এত সাহস আর বুদ্ধির অধিকারিনী। এই বয়সেই দুটো বাড়ি সামলাও। আন্টি, বাবার শিক্ষা তো। আর রোদ তো বলেই আমি নাকি অ্যাটম বম। এই মেয়ে আমার দিকে মিষ্টি করে তাকিয়ে মুচকি হাসলো, আর আমার গলাটাও শুকিয়ে গেল। মেয়ে মানুষ কখন কোন রূপে থাকে বোঝা যায় না। আরে না না, রুদ তো মজা করে। তুমি না থাকলে আমরা এই এলাকায় বাসা পেতামই না। তুমি সব ব্যবস্থা করে দিলে। তোমার মতো ভালো ভদ্রমে আর নেই। মা বাবার কাছে গিয়ে সিনথি খুব খুব শোনাম, কারণ এই বাড়িটা সিনথি খুঁজে দেয়, সব কিছু ঠিক করে দেয়। এই জন্য সিনথি যে কোনো সময় আমাদের বাড়িতে আসে, মায়ের সাথে সবসময় লেগেই থাকে। উফ, এই নরম মানুষটাই একটু আগে আমাকে ছুরি দেখাচ্ছিল। মনে মনে বলি, টয়নি একটা। রয়ে আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, এই ভাইয়া, কি হলো তোর? বাথরুমে এতক্ষণ কি করছিলি? আর সিনথি আপু তোকে নিয়ে কি যেন বলছিল? তুই চুপ কর, তোর তো সিনথির সাথে জোট। রোদ, ফ্রেশ হয়েছো? একটু বসো তো, আন্টিদের গল্প শোনো। তুমি কোন মেয়ের সাথে সারাদিন ঘুরে বেড়াও বলো? না না, ও মজা করছে। হুস। সবাই হেসে ওঠে। আমি বাধ্য ছেলের মতো গিয়ে বসলাম সবার সাথে। সিনথি আপু এমনভাবে অভিনয় করছে যে মনে হচ্ছে আমি তার ছোট আদরের ভাই। আমাকে দেখে মনে হচ্ছে আমার আর তার মাঝে কোনো সমস্যা নেই। আমি উঠে চলে আসি। কয়েকদিন পর আমি তখনও সিনথির হাত থেকে পুরোপুরি মুক্তি পাইনি। ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছি। কোথা থেকে যে সিনথি আপু আমাকে দেখলো বুঝতেই পারিনি। আমি গলির মুখে বাইকটা পার করতে যাব, সিনথি আমাকে ডাক দেয়। দেখি উনি তার গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে আরও দুটো মেয়ে যারা সিনথির মতোই তেজস্বী। আমি কাছে যেতেই সিনথি বলল, এই যে, কান ধরবি নাকি ধরবি না? নাকি তোকে উঠবোস করাবো, নাকি ব্যাংক সাজাবো? আমি মাথা নিচু করে অবাক হয়ে গেলাম। এই মেয়ের সমস্যা কি? আমার কোথা থেকে কি শুনেছে? আমি আমি কি দোষ করলাম আপু? কেন কান ধরবো? আমার বুকে বুকে তর্ক করিস তুই? কথাটা বলে কোনো নোটিস ছাড়াই সিনথি ঠাস করে একটি চর মারল আমার গালে। এই মেয়ে এমন কেন? আমি নিচু হয়ে গেলাম, নিজের চোখ নামিয়ে ফেললাম সিনথির দিক থেকে। এই ছেলে, টাকা আমার দিকে। আমি বাইরের মেয়েদের দিকে তাকাই না আপু। ওরে নাটক, আমার দিকে তাকা বলছি। মাফ করেন আপু, আমি এটা পারবো না। আমি কি দেখতে কালো? না। দেখতে কি অসুন্দর? না। তাহলে তাকাচ্ছিস না কেন? আমি এই কথার উত্তর দিব কি আমি নিজেই জানি না, কারণ সিনথির দিকে তাকালে সে চোখ মারবে। এই মেয়ের কোনো বিশ্বাসই নেই, তাই নিচু হয়ে আছি। আমার কথা উত্তর দে। জি। এই, কেন আমার দিকে তাকাবি না? বলতে বলছি না, বল এখনই। এবার সিনথি আপু দাঁড়িয়ে আমার কলার ধরে ওনার মুখ বরাবর কাছে টেনে নিল। আমি ওনার দিকে তাকিয়ে আছি, উনিও আমার দিকে তাকিয়ে আছে। ওনার নিঃশ্বাস আমার উপর পড়ছে, আমার নিঃশ্বাস ওনার উপর পড়ছে। আমরা যেন এক মুহূর্তের জন্য জমে গেলাম। নিজেকে কিভাবে সামলাবো? সিনথি আপু প্রথম আমার সাথে এমন রংবাজি গুন্ডামি করতো না, খুব সুন্দর করে কথা বলতো, কিন্তু আমি বড় আপু ভেবে তাকে এড়িয়ে চলতাম। একদিন তিনি রীতিমতো আমাকে এনিয়ে বিনিয়ে পছন্দ করে সেটাও জানিয়ে দেয়। তারপর থেকেই আমি ওনাকে আরও বেশি এড়িয়ে চলবো না কেন? উনি তো আমার সিনিয়র আপু, এসব কি মানায় তার সাথে? কিন্তু সেদিনের পর থেকে সিনথি আপু আমার উপর গুন্ডামি করে বেড়ায়। 5 মাস আগে আমি নিজের রুমে শুয়ে আছি, ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না। এমন সময় মা আমাকে ডাক দেয়। এই রোদ, আজকে ক্লাস যাবি না নাকি? বেলা অনেক হলো, উঠিস না কেন? না মা, আজকে যাব না। কেন যাবি না? আরে মা, প্রতিদিন কলেজে যেতে ভালো লাগে না, বোরিং লাগে, তাই আর যাবো না। তাহলে কি করবি শুনি? পড়ালেখা ছেড়ে দিবি নাকি? রিক্সা কিনে দেবো? হ্যাঁ, পড়ালেখা ছেড়ে দেবো, দাও রিক্সা কিনে দাও। আমি স্যুট বুট পরে রিক্সা চালাবো, সুন্দরী মেয়েরা উঠবে রিক্সাতে। আহ, এরপর কি করবি শুনি? তোর সাহস তো দেখে অবাক হচ্ছি। থাক, তাহলে রিক্সা দিতে হবে না। বাবার সাথে অফিসে যাব, ব্যবসা দেখাশোনা করব।
নিজের পায়ে দাঁড়াবো, শেষ আর কি। এরপর কি করবি শুনি, তাড়াতাড়ি বল। তোমার জন্য একটা বৌমা ঠিক করব, আর দ্রুত তুমি দাদিমা হবে। সুন্দর না বলো? এরপর কি করা হবে শুনি। আরে মা, এরপর এরপর শুরু করেছো কেন? আর বলতে পারবো না, তুমি বলো এরপর কি করব। তুই ঘুমা, আমি রান্নাঘর থেকে খন্তিটা নিয়ে আসি। কেমন? খন্তিটা গরম হবে, বুঝলি? ওটা দিয়ে কি করবে আবার? আগে আনি, এরপর দেখবি কি করি। অপেক্ষা কর। হুম, যাও যাও, আমি ঘুমাচ্ছি, বেশি বিরক্ত করবে না, বুঝলা? এই বলে মুখে কম্বল দিয়ে শুয়ে রইলাম। ও মা, 2 মিনিট যেতে না যেতেই আম্মু খুন্তি নিয়ে হাজির। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ মেরে উঠে দাঁড়ালাম। মা তো না, যেন সাক্ষাৎ ডাকাত। এটা আমার রুমে আনছো কেন আম্মু? এটা তো রান্না করে জিনিস, সরাও সরাও। এই রুমে একটা শয়তান আছে, তাকে শিক্ষাদান করব, তাই এনেছি। দূরে রাখো একটু। আচ্ছা মা, একটা কথা বলি। না, আর কোনো কথা নয়। শয়তানটা কোথায় রে? আরে মা শোনো না, শুধু একটা কথা। আচ্ছা বল শেষ কথা। তুমি বুড়ো হয়ে গেছো, এখন তোমার দরকার একজোড়া নাতি নাতনি, তাদের সাথে খেলবে। তাদের মা আমাকে থামিয়ে দেয়, আমাকে আর বলতে দিল না। উনি কাছে এসে আমার কান ধরে টানাটানি শুরু করে দিল। শয়তান, আমি বুড়ো না, আমাকে বুড়ি বলিস? তোকে আজ কান টেনে লম্বা হাতি বানাবো। আরে মা, কান ছিঁড়ে গেলে তোমার ছেলেকে কেউ বিয়ে করবে না, তাড়াতাড়ি ছাড়ো, ব্যথা পাচ্ছি, মরে গেলাম রে। আমার নাতি নাতনি দরকার না, আগে ক্লাসে যা হারামজাদা। আরে আমি ওগুলো কখন বলছি, ছাড়ো কান। একটু আগে কে বলছে শুনি? জানি না, ছাড়ো না মা, ব্যথা পাচ্ছি তো। এত জোরে কেউ কান ধরে? আচ্ছা, এখন আর বকবক না করে ফ্রেশ হয়ে আয়, কলেজে যেতে হবে। খাবার দিচ্ছি। আচ্ছা। কান মালিশ করতে করতে বললাম কথাটা। মা মুচকি হাসে। এ মা নয়, যেন একটা বান্দরের খালা। পাগল ছেলে একটা, যা জলদি আয়। আমি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এরপর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখি, কেমন যেন লাগছে। আবার ভাবলাম আজকে ভার্সিটিতে কেন যাব। থুর, চুলগুলো একটু ঠিক করলাম, চোখে চশমা দিলাম, ভেতরের শার্ট উপরে ব্লেজার পরে নিলাম, পায়ে একজোড়া স্যুটও পরলাম। নিজেকে বেশ নায়ক নায়ক মনে হলো, তবে হিরো আলমের থেকে একটু ভালো। এইসব পরে রুম থেকে বের হই, গিয়ে খাবার টেবিলে বসি। আমার বোন রুহি আমাকে দেখে চোখ গোল গোল করে তাকায়। সে বলে, নায়ক হিরো আলম আমাদের ঘরে কেমনে? বাহ বাহ, অসাধারণ সাজ। তা কেমন আছেন হিরো আলম ভাই? মা দেখে যাও, হিরো আলম 2 পয়েন্টে ও আসছে। চুপ পেয়াদব, এইসব কি বলিস? হ্যাঁ, মার জিনিস। এই বোনটা হয়েছে সবার মতো, খালি আমার পেছনেই পড়ে থাকে। মনটা চায় সবসময় কান ধরে টেনে ওর কান লম্বা করি। রুহি বলে, তা এত বহুরূপী সাজ কেন দিয়েছেন নায়ক সাহেব? কাকে দেখাতে চাচ্ছেন একটু শুনতে পারি? প্রেমিকা জুটেছে নাকি? না। যে বিলাই মার্কার চেহারা, দেখলে গা জ্বলে, আবার সে সংসারছে। রুহি, এবার কিন্তু মায়ের খাবে। তোর চেহারা তো শুটকো পটলের মতো। তুই আমাকে মারবি? সাহস হয় কি করে? মারবো, সাহস হবে না কেন? হ্যাঁ, একবার গায়ে হাত দিয়ে দেখ, তারপর দেখবি আমি কি করি। তুই কি করবি শুনি? ঠাস করে দেখ। ওকে। এটা বলে রুহির হাতে একটা চিমটি দিলাম, বেশ মজা পেয়েছি। আহ। মা গো। রুহি এমন জোরে চিৎকার করলো যে আমার ভয় হয়। আমি তাড়াতাড়ি ওর সামনে থেকে দৌড়ে চলে আসলাম, একদম বাইরে। ঘরে আর না ঢুকে বাইকটা নিয়ে কলেজে চলে আসি। কলেজের গেট দিয়ে ঢুকতে যাচ্ছি, একটা প্রাইভেট কারের সাথে লেগে আমার বাইকের গ্লাসটা ভেঙে যায়। আমার এত স্বাদের বাইক, আহারে মাথা গরম হয়ে গেল। আমি ওই গাড়িকে ওভারটেক করে সামনে গিয়ে গাড়িটাকে দাঁড় করালাম। এরপর বাইক থেকে নেমে, এই গাড়ি চালাতে না জানলে কে চালাতে বলেছে? হ্যাঁ, বের হও গাড়ি থেকে। কোন হারামির বাচ্চা গাড়ি চালাস দেখি? ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। কে রে ভাই? মেজাজ তো আরও গরম হয়ে গেছে, তাই আবার চিৎকার করে বললাম, ওই চুপ করে বসে আছিস কেন? বের হবি নাকি তোর গাড়িও একটা গ্লাস ভেঙে ফেলবো? আমার বাইকের গ্লাসটা ভেঙে দিয়েছিস। এই বলতে ওই গাড়ি থেকে একটা মেয়ে বের হয়, আর সেই মেয়েটিই ছিল সিনথি। সেদিন আমার সাথে সিনথি কি কুন্ডামিটানা করেছিল, কিন্তু এই মেয়ে ভার্সিটিতে কম যায়, গলির মোড়ে বেশি সময় আড্ডা দেয়। আজকে ভার্সিটিতে যায়নি, গলির মোড়ে আমাকে দেখে ডাক দিয়েছিল। আমার আর সিনথি আপুর মধ্যে তখন সামান্য ইঞ্চিখানেক দূরত্ব। আমি ওর চোখে এমন কিছু দেখলাম যা আগে কখনো দেখিনি। সেখানে রাগ ছিল না, ছিল এক প্রকার অধিকার বোধ আর ভালোবাসা। আজকে তোর এই হ্যাঙ্কি প্যাঙ্কি হৃদিটা কই?
নেই। আপনি না বারণ করেছেন, তাই আর সাথে রাখিনি। গুড বয়। তবে তুই কেন আমার দিকে তাকাতে চাস না বলতো? আমি দেখতে খারাপ, নাকি তোর অন্য মেয়ে পছন্দ? এই রিদি তার চেয়ে সুন্দরী? সিনথিয়াপুর কথা শুনে একটু থম নিলাম। ওনা থেকে নিজের জামার গলাটা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই সিনথিয়াপু। আপনি আমার সিনিয়র, আমি আপনাকে সম্মান করি। আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? হ্যাঁ, কারণ আমি তোকে ভালোবাসি, আর তুই আমাকে ভালোবাসিস না, তাই আমি তোর উপরে জোর কাটাই। তুই কেন বুঝিস না? জোর করে ভালোবাসা হয় না আপু। তাহলে কি করলে তুই আমাকে ভালোবাসবি? একটা মোম হয়ে গেছি তো কি হয়েছে? আমি তো তোর জন্য নিজেকে পরিবর্তন করতেই পারি। বল কিভাবে চাস? আপনি সিরিয়াস? আপনি তো আমার 3 বছরের সিনিয়র, পাশের বাড়িতে থাকি। কে মেনে নেবে বলেন? আমার কথা শুনে সিনথি তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এমনি হঠাৎ এত নরম হয়ে সিরিয়াস মোডে চলে গেল কেন? হায় রে। সিনথি বলে, হ্যাঁ রোদ, সিরিয়াস। বাবা যখন তোর প্রশংসা করছিল, সেদিনই তোকে আমার ভালো লেগে যায়। তুই যেমন দায়িত্ববান, তেমনই ভালো মানুষ। আমি চাই না অন্য কোনো মেয়ে তোর সাথে মিশুক। আমার খুব জেলাস ফিল হয়। আপু এভাবে কাঁদতে নেই, আপনি তো স্ট্রং মেয়ে। তোর জন্য আমি নরম হতে চাই রোদ। তুই যদি আমাকে শুধু বলিস, আমি সব গুন্ডামি গ্যাং সব কিছু ছেড়ে দেবো। আমি আর সিনথির চোখে চোখ রাখতে পারছিলাম না। আবার ঘোর ভেঙে গেল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এই গুন্ডি মেয়েটা আমাকে ভালোবাসে, হ্যাঁ বাসে, কিন্তু আমার মাঝে কি চলছে? আপনি এখন যান সিনথি আপু, আমি এই বিষয়ে পরে ভাববো। আর আমাকে মারতে আসবেন না যেন। না, আর পারবো না। তবে এটা মনে রাখিস, আমি হার মানার কিন্তু পাত্রী নই। তুই আমার হবি, সব ব্যবস্থা আমি করে নেব। এই বলে সিনথি আপু তার গ্যাং নিয়ে চলে গেল। আমি স্থগিত হয়ে দাঁড়িয়ে রইলাম। সিনথিকে নিয়ে কি যে করি, মেয়েটা কখন কি আচরণ করে বোঝা মুশকিল। একটা ঢোক গেলাম, তারপর সেখান থেকে বাড়িতে চলে আসি। বিকেলে শুয়ে আছি, এমন সময় রিদির ফোন আসে। আর তার আজ জন্মদিন, ভুলেই গিয়েছিলাম। তার সাথে ফোনে কথা বলছিলাম, সেটা আবার রুহির সামনে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হব। বাইরে এসে দেখি আমার বাইকের দুটো ব্যাকলাইট, আয়না সব ভাঙা। পাশে দাঁড়িয়ে আছে সিনথিয়াপুর গাড়ি। কি হলো এটা বুঝতে বাকি নেই। আমার বের হবার খবরটা রুহি সিনথিয়াপুকে দিয়েছে। মেসেজটা দেখি খারাপ লাগছে। চিৎকার করে বলি, কোন হারামির বাচ্চারে সাহস কার আমার বাইকটা নষ্ট করা? আরও কিছু বলতে গিয়েও থেমে যাই, কারণ গাড়ির দরজা খুলে সিনথিয়াপু নামলো। সিনথিয়াপুকে দেখে আমার পা কাঁপতে শুরু করে। নিজেকে নিজেই গালি দিচ্ছি, কেন যে আমি ওনার সামনেই ভাব নিতে গেলাম। নিজের বিপদ নিজেই টেনে আনি। কী হয় এখন কে জানে। এই এমপি কন্যা, যাকে দেখলে সবার বুক ধরফর করে, সামনে দাঁড়িয়ে আছে। এর চাহনি দেখলে মনে হয় যেন এখনই গোটা পৃথিবী গ্রাস করে নেবে। সিনথি আপু আমার দিকে কঠিন চোখে তাকায়। সামনে আয়। আপু সরি আপু। সামনে আসতে বলছি। সিনথি আপুর চোখ রাঙানি দেখে কান ধরে আমি মিনতি করি, আপু এই যে কান ধরলাম, প্লিজ এবারের মতো ছেড়ে দেন। সামনে আসতে বলছি না? আমাকে যদি সামনে যেতে হয় তাহলে কি হবে তা তুই জানিস। তোর হৃদির কাছে যাওয়া বের করছি আমি। আমার গলা শুকিয়ে গেছে, কি যে হবে। উনি আবার বলে, এখনো দেখে যাচ্ছিস কেন? সামনে আয়। আমাকে মারবেন না তো? না, আদর করবো। সামনে আয়। প্লিজ আপু কিছু করবেন না, আমি আমুর একমাত্র ছেলে। আমার কথা শেষ হওয়ার আগেই ঠাস করে দুই গালা দুটা চড় মারে সিনথি আপু। আমার মনে হয় যেন পুরো পৃথিবীটা দোলে ওঠে। আমি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। সিনথি আপু আমাকে টানতে টানতে গাড়িতে নিয়ে চলে যায়। আরে ভাই, সত্যি সত্যি আদর করে না, চড় মারে। ওনাকে দেখলে সবাই ভয় পায়, কারণ উনি গুন্ডা পকেটে একটি মেয়ে, দেখতেও একদম গুন্ডি বা দাদির মতো। আমি গালে হাত দিয়ে ভাবতে থাকি, এই মেয়ে যার কপালে জুটবে তাকে খাওয়া দাওয়া করতে হবে না, মার খেতে খেতে ক্ষুধা চলে যাবে। কি দিয়ে বানাইছে আল্লাহ এই মেয়েটাকে। মনে হয় যেন সারা শরীরে শুধু রাগ দিয়েই ভরা। কোথাও যাবার জন্য বাড়ি থেকে সুন্দর করে আসি, সারার মাঝখানে এই পেতনিটা এসে সব বরবাদ করে দেয়। আজ কোনো মতে ছাড়া পাই, কিন্তু এভাবে চলতে পারে না। সিনথি আপু আমার উপর যেভাবে নির্যাতন চালায়, তাতে আমার জীবন খুব সত্তর স্বর্গে চলে যাবার টিকিট কাটতে চলেছে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় আমার বন্ধু নাপিস এসে দাঁড়ায়। আমাকে দেখা মাত্রই বলে, মামা, তোর তামিমের কথা মনে আছে? আমার বোনকে বিরক্ত করে। চল ওটাকে পিটাবো, আজকে ওকে একা পেয়েছি। দেখ দোস্ত, এমনিতেই আমি চর খেয়ে কাল লাল করে বসে আছি, ঝামেলার ভিতরে আর যাবো না। কি বললি? যাবে না তো? দাঁড়া, মনে রাখিস
কখনো হেল্প নেবে না। আরে সেন্টি কাজ কেন, চল যাব। এরপর দুজনে দুটো স্টাম্প নিয়ে তামিমকে খুঁজে বের করি। তামিম নাফিসের বোনকে অনেক বেশি বিরক্ত করে। মেয়েটা বাড়ি থেকে বের হতেই চায় না এই তামিমের জন্য, সবসময় পোলাপান নিয়ে ঘোরে। ক্যান্টিনে আজকে তাকে একা পেয়েছি। আজকে দুজনে গিয়ে ব্যাটাকে অনেক মারলাম। তামিমকে পিটানি দিয়ে যখনই বের হব তখনই তামিমের বন্ধুরা সামনে এসে দাঁড়ায়। পেছন থেকে তামিম বলে, শালাদের যেতে দিবি না, আজকে ওদেরকে এখানেই মেরে পুঁতে রাখ। আমি নাফিসের দিকে তাকাই। নাফিস আমার দিকে তাকাতেই বলি, শালা তাড়িয়ে আসিস কেন, ভাগ। কথাটা বলেই মাঝখান থেকে দৌড়ে চলে আসি। দুজনে দৌড়াচ্ছি, পেছনে তামিমেরা দৌড়াচ্ছে। নাফিস আমার আগে চলে যায়। পেছন থেকে কেউ একজন আমার দিকে একটা বড় ছুরি ছুঁড়ে মারে। সেটা এসে আমার ডান পাশে লাগে, অনেকখানি কেটে যায়। আমি পড়ে যাব তখনই নাফিস এসে হাত ধরে টেনে একটা গলির ভেতরে নিয়ে যায় আমাকে। আমার পা কেটে গেছে অনেকটা, রক্ত পড়ছে অনেক। আমি সেখানেই বসে পড়ি। রোদ, তোর পা কেটে গেছে রে, চল আর ডাক্তারের কাছে যাই। শালা সব হয়েছে তোর জন্য, তবে বাড়িতে কিছু বলবি না, মা জানতে পারলে খুব খারাপ অবস্থা করবে আমাকে। আচ্ছা চল দেখি। এরপর দুজনে ডাক্তারের কাছে আসি, পা ব্যান্ডেজ করে নিলাম। এরপর খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে আসি। সিঁড়ি দিয়ে উঠছি তখনই সামনে সিনথিয়া আপু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি ওনাকে পাশ কাটিয়ে চলে যাব এমন সময় বলে, দাঁড়াও, গাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিলে তুমি? একটু ক্যান্টিনের দিকে গিয়েছিলাম। রিদির সাথে দেখা করোনি তো? না। আচ্ছা যাও তাহলে। যাক বাবা, বেঁচে গেলাম। উনি যদি জানে আমি খোঁড়াচ্ছি তাহলে খবর আছে, মাকে সব বলবে। আমি স্বাভাবিকভাবে হাঁটার জন্য পা বাড়াই, কিন্তু কপাল খারাপ, পা পিছলে পড়ে যায়। সাথে সাথেই সিনথিয়া আপু এসে আমাকে ধরে। আমার পা থেকে আবার রক্ত বের হতে শুরু করে। সিনথিয়া আপু সেটা দেখেই বলে, কি হয়েছে তোমার পায়ে? রক্ত বেরোচ্ছে কেন দেখি। হুমা, এত ব্যান্ডেজ করা কি করছো তুমি? কিভাবে কেটেছে? কতখানি কেটেছে? কখন কাটছে? এক নাগারে উনি প্রশ্নগুলো করে। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে ওনার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখতে পাই। আমি ঠিক কি বলবো এখন ভেবে পাচ্ছি না। উনি আমার হাত ধরে 3 তলাতে নিয়ে আসে। আমি শেষ, বাড়িতে এখন আমাকে নিয়ে তুলকালাম বাঁধবে। চিন্তা আপু আমাকে দ্রুত ধরে নিয়ে বাড়িতে আনলো। আমি হাঁপাতে হাঁপাতে সিঁড়ি ভাঙছি, পা থেকে রক্ত ঝরছে, মাথায় ফুলে উঠেছে, তাই জোরে হাঁটতেও পারছি না। দরজা খুলে ভেতরে ঢুকতেই মা এবং বোন রুহি আমার পায়ের দিকে তাকায়। রক্তাক্ত পা দেখে ওরা দুজন চিৎকার করে ওঠে। সেই চিৎকারের মুহূর্তেই বাড়ি গমগম করে ওঠে। যার ভয় পাচ্ছিলাম তাই ঘটেছে। এ কি, তোর পায়ে এত রক্ত কেন? কিভাবে কেটেছে? ভাইয়া, তোর পাটা তো একদম ছোপ ছোপ হয়ে গেছে রক্তে। কোথায় কিভাবে কাটলো? কি হয়েছে তাড়াতাড়ি বল। ওদের অস্থিরতায় আমার গলার ভেতরে যেন একরাশ কাঁটা বিঁধেছে। মারামারি করতে গিয়ে পা কেটেছে যদি বলি, মা আমাকে আর আস্ত রাখবে না, সেটা খুব ভালো করে জানি। আমার বুক ধড়ফড় করছে ভয়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কিন্তু এখনই একটা কিছু বলতে হবে, কথাটা না বাড়িয়ে তাই তাড়াতাড়ি উত্তর দিই। খেলতে গিয়েছিলাম, মাঠের ভিতরে ধারালো একটা কিছু পড়েছিল। বল ধরতে গিয়ে সেটার উপরে পড়ে যায়, আর ওটাতেই কেটে গেছে। সত্যি বলছি মা, আমি ইচ্ছে করে করিনি। তোর এই বুড়ো বয়সেও খেলা লাগবে? তুই এখনো ছোট খোকা নাকি? সবসময় খালি টেনশনের ভিতরে রাখিস। এত বড় হয়ে গেলি, তবুও তোর কোনো হুঁশ হচ্ছে না কেন? দেখছিস তো কত রক্ত বের হচ্ছে। মা চুপ করো তো, আগে ভাইয়ার পা দেখো, সোফাতে বয়, রক্ত বের হওয়া বন্ধ হচ্ছে না। আপনারা এখন চিন্তা করবেন না আন্টি, আগে ওকে ঘরে নিয়ে যাই, আমি দেখছি কি করা যায়। ওর মনে হয় জ্বর আসছে, গায়ে হাত দিয়ে দেখুন, গা গরম হয়ে আছে। সিনথিয়াপুর কথা শুনে মা তাড়াতাড়ি আমার কাছে এগিয়ে আসে, আমার কপালে হাত রেখে পরীক্ষা করে। সত্যি ভাই, গায়ের ক্ষত দেখে সংক্রমণ হয়ে যেন জ্বর উঠে যাচ্ছে, আমার গা পুড়ে যাওয়ার মতো গরম লাগছে। মা সিনথিয়াপুকে ইশারা করে দ্রুত আমার ঘরে নিয়ে যেতে বলে। সিনথিয়াপু আমাকে ধরে আমার রুমে নিয়ে আসে, সাবধানে বিছানায় শুয়ে দেয়। তারপর খুব মনোযোগ দিয়ে ক্ষতস্থানটা দেখে। প্রাথমিক পরিচর্যা হিসেবে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে ডাক্তার। সিনথিয়াপু শান্তভাবে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, সত্যি করে বলতো, পা কাটছে কিভাবে? আমি দেখছি, এটা খেতে গিয়ে কাটার মতো তো মনে হচ্ছে না। এই গভীর ক্ষত অন্য কিছুর আঘাত মনে হচ্ছে। তুমি কি কোনো ঝামেলায় পড়েছো? আমি তার দিকে একবার চোখ তুলে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিই। তার তীক্ষ্ণ দৃষ্টি আমার ভেতরে যেন চুষে নিচ্ছে।
আর তার কথার ধরনে আমি আরও বেশি বিরক্ত বোধ করি। সবসময় খালি জেরা আর জেরা, খেলতে গিয়ে কেটেছে। আপনি সবসময় খালি জেরা করেন কেন? ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে দেন, কিন্তু খালি শাসন করেন, কখনো তো একটু আদর করেন না, ভালো করে কথা বলেন না। কি আর তো দূরের কথা, শোনেন, সবসময় শুধু জারি দেবেন না তো। ভালো লাগছে না আমার কষ্ট হচ্ছে। আপনি চলে যান এখন, আমাকে একা থাকতে দিন। কথাগুলো আমি খুব সিরিয়াসভাবেই বলি সিনথিয়া আপুকে। আমার এমন অপ্রত্যাশিত জবাবে সিনথিয়া আপু স্থির দৃষ্টিতে কিছু সময় ধরে আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন এক গভীর বিষাদ নেমে আসে। আমি অস্বস্তি কাটাতে চোখ সরিয়ে নিলাম, বিছানার পাশ ফিরে শুয়ে পড়ি। জ্বরে গা পড়ে যাচ্ছে, তারপর তার এমন জেরা অসহ্য লাগছে। চোখ বন্ধ করে শুয়ে থাকি আমি। কখন সিনথিয়া আপু ঘর থেকে চলে যায় আমি খেয়ালও করি না। জ্বরের ঘরে কখন যে ঘুমিয়ে পড়ি সেটাও মনে নেই। কিছু সময় পর মনে হয় আমার শরীরটা জোরে জোরে কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চোখ বন্ধ করে রেখেই আমি কাঁথা খোঁজার চেষ্টা করি। ঠিক তখনই কে যেন খুব সাবধানে আমার পায়ের ওপর দুটো মোটা কাঁথা টেনে দেয়। আমার শরীর যেন আরাম পাচ্ছে উষ্ণতার স্পর্শে। আমি চোখ খুলে তাকাই, সিনথিয়া আপু পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ঠান্ডা জলের বাটি। আপনি আপনি জাননি এখনো? আপনাকে তো চলে যেতে বললাম, আপনি কেন দাঁড়িয়ে আছেন? চুপচাপ শুয়ে থাকো। আমি আর দুটো কথা এনে দিয়েছি যাতে তোমার ঠান্ডা না লাগে। শরীরটা ভীষণ কাঁপছে, চোখ বন্ধ করো, আমি তোমার চুল টেনে দিচ্ছি, এতে আরাম পাবে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সিনথিয়া আপু এভাবে এত সুন্দর করে কথা বলছে আমার সাথে। সবসময় শাসন, নির্যাতন, বকাঝকার ঝাড়ি দিয়ে কথা বলে, সুযোগ পেলে শাস্তি দিতে ছাড়ে না, কখনো কখনো চড় থাপ্পড় মারে। এখন এত আদর করে কথা বলছে, হঠাৎ এত কোমল ব্যবহার। মেয়েটা কি ভূতে ধরেছে, নাকি আমি জ্বরের ঘরে স্বপ্ন দেখছি? হয়তো স্বপ্নই দেখছি। না না না, স্বপ্ন তো নয়। সিনথিয়া আপু একটু সরে আসে এবং আমার কপালে আলতো করে হাত রাখে। তার স্পর্শে যেন এক অদ্ভুত শীতলতা অনুভব করি। তারপর আমার চুলগুলো সুন্দর করে টেনে দিতে থাকে। উফ, এত ভালো লাগছে, আমি যেন মুহূর্তেই সকল কষ্ট ভুলে যাচ্ছি। কখন যে আমি ওনার হাঁটুর উপর মাথা রেখে দিচ্ছি তা বুঝতেই পারি না। তার কোলে মাথা রেখে পরম শান্তিতে আমি আবার গভীর ঘুমে তলিয়ে যাই। ঘুমের ঘোরে মনে হয় আমার মাথায় ঠান্ডা কিছু একটা পড়ছে, যেন কেউ যত্ন করে আমার মাথায় পানি ঢালছে। আমি আবার চোখ মেলে তাকাই, বাইরে অন্ধকার নেমে এসেছে, রাত হয়ে গেছে। এর মাঝে নাকি ডাক্তার এসে আমাকে দেখে ওষুধ দিয়ে গেছেন। সিনথিয়া আপু এখন ছোট একটা মগ দিয়ে ধীরে ধীরে আমার মাথায় পানি ঢালছে। কিন্তু আমি কোথায় শুয়ে আছি? আমি তো সিনথিয়া আপুর কোলে মাথা রেখে শুয়ে আছি। ঘরের এক কোণে মা, বাবা আর বোন দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! আমি তো দেখতে পাচ্ছি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করি। সরি, আমি বুঝতে পারিনি, আমি এখনই সরে যাচ্ছি। সিনথিয়া আপু আলতো করে আমার মাথায় হাত রেখে আমাকে থামিয়ে দেয়। তার গলার স্বর এবারও আরও বেশি মমতাময়। সে বলে, সরছো কেন? একদম নড়াচড়া করবে না, চুপচাপ শুয়ে থাকো। তোমার গায়ে প্রচণ্ড জ্বর, তোমার তাপমাত্রা অনেক বেশি, তাই আমি তোমার মাথায় বারবার পানি ঢালছি। নোনা তো লক্ষ্মীটি, কষ্ট দিচ্ছ কেন? কিন্তু আমি আপনার কোলে মাথা রেখে আছি, মা দেখছে তো। আমার খুব লজ্জা লাগছে, আপনি বরং সরে বসুন। হঠাৎ মনে হলো সিনথিয়া আপু আমাকে লক্ষ্মীটি বলেছে। ইস, কি লজ্জা! এই মেয়ের লজ্জা শরম কি নেই? সবার সামনে এভাবে বললো কথাটা। আমি মা বাবার দিকে তাকালাম। মা আমার দিকে একটু এগিয়ে এসে বলে, আমি তো বলেছি এইভাবে পানি ঢালতে, তুই কেন এত কথা বলছিস? চুপচাপ শুয়ে থাক। খেলতে গিয়ে কেটে এসে এখন জ্বর বাঁধিয়েছিস। তোর আবার লজ্জা করে না কথা বলতে? তোকে তো আরও শক্ত শাস্তি দেওয়া দরকার ছিল। আমি আর কিছু বললাম না। মায়ের করা কথা শুনে চুপচাপ সিনথিয়া আপুর কোলে মাথা রেখে শুয়ে থাকি। এই মুহূর্তে তার সেবা আমার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির জিনিস মনে হচ্ছে। তার ভালোবাসার স্পর্শে আমার সকল কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে পরম যত্নে তার সেবা নিচ্ছি। এই আদর, এই মমতা পাওয়ার জন্য আমি যেন অনেক দিন ধরে অপেক্ষা করছি। পা কীভাবে কাটলো সেটা সুস্থ হয়ে গেলে আমাকে বলবে। এখন একদম কথা নয়, তুমি শুধু ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি, তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না। সিনথিয়া আপুর কথা শুনে আমার চোখ ভিজে আসে। এই মানুষটা সারাদিন শাসন করে, আর এই মানুষটাই আজ আমার মাথায় পানি ঢালছে। আমি চুপ করে তার সেবা নিই। জ্বরের ঘোরে তার কোলে মাথা রেখে আমি আবারও ঘুমিয়ে পড়ি। বেশ রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। শরীরটা অনেক হালকা লাগছে, জ্বরটা এখন অনেকটাই কম মনে হচ্ছে। আমি আলতো করে চোখ খুলি।
পাশে তাকিয়ে দেখি সিনথিয়া আপু এখনও বসে আছে। এই মেয়ে এখনও যায়নি। হায় রে, আজকে আমি কটু কথা শুনিয়েছি, এখন তো দেখছি তার যত্নের ঠেলায় আমার মাথা করছে। সত্যি যদি আমার কিছু হয়ে যেত, এই সিনথিয়া আপু হয়তো সারা রাত জেগে আমার সেবা করতো। আমি একটু নড়েচড়ে উঠতেই সিনথিয়া আপুর চোখ আমার দিকে পড়ে। উঠে গেছো? শরীরটা এখন কেমন লাগছে? জ্বর কি একটু কমেছে? তুমি একদম নড়বে না। জেগে গেছো? তাহলে খাবারটা খেয়ে নাও। এই যে, আমি তোমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। এটা খেলে শরীরের দুর্বলতাটা কাটবে। এসো, আমি খাইয়ে দিই। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। সে নিজেই উঠে গিয়ে স্যুপ নিয়ে এসেছে। এটা কি সত্যিই সিনথিয়া আপু? চিমটি কাটলাম নিজের হাতে। এত ভালো ব্যবহার আমি নিতে পারছি না ওনার থেকে। আপনি এখনও যাননি? এত রাত হলো, আঙ্কেল আন্টি আপনাকে ডাকেনি নাকি? ওনারা চিন্তা করছে না? হ্যাঁ, আমার মা বাবা এসে তোমাকে দেখে গেছে। তারা দেখে গেছে যে আমি এখানেই তোমার পাশে আসি। হ্যাঁ, আমার মা বাবা এসে তোমাকে দেখে গেছে। তারা দেখে গেছে যে আমি এখানে তোমার পাশে আছি। তখন তারা আমাকে বলেছে পাশে থাকতে, তাই আছি। কেন, তোমার কি আমার উপস্থিতি ভালো লাগছে না? তুমি কি চাও আমি চলে যাই? আমি তার চোখের দিকে তাকে ইতস্তত বোধ করি। একটু আগে চলে যেতে বলেছিলাম, আর এখন তার সেভাবে মন ভরে যাচ্ছে। কেমন যেন চলে যাবার কথা বলতেই কেমন একটা অনুভব হয়। তাড়াতাড়ি বলে, না না, ভালো লাগছে, আপনি পাশে থাকায় আমার ভালো লাগছে আজকে। তার মানে আমাকে ভালোবাসো? তুমিও চাও আমি তোমার পাশে থাকি? তার এই ধরনের প্রশ্ন শুনে আমি একটু লজ্জা পাই। সবসময় এভাবে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সে। আবার এসব কথা কোথা থেকে এলো? আমার খুব খিদে পেয়েছে, আগে খাবার দিন। আচ্ছা বসো, একদম নজর করবে না। উনি উঠে গিয়ে টেবিল থেকে গরম স্যুপের বাটিটা খুব সাবধানে নিয়ে আসে। তারপর বাটিটা একটা ছোট টিপটে রেখে চামচে করে স্যুপ তুলে আমার মুখের সামনে ধরে। আমি একবার তার দিকে তাকাই, আরেকবার তাকাই পাম্প ওটা স্যুপের দিকে। এমন সেবা আমার নিজের স্ত্রী হয়তো এত সুন্দর করে করবে না। আমার মনের ভেতর যেন দুশ্চিন্তা এসে ওকে মারছে। ইস, সিনথিয়া আপু যদি সত্যি আমার বউ হতো। না না ভাই, কোনো দরকার নেই। এই মেয়ে জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়বে। এমনিতে সে খুব ডেঞ্জারাস মেয়ে। আজ হঠাৎ করে তার কি হলো সে যে এত সেবা করছে? হয়তো পরে আবার এই সেবার নাম করে আমার উপর কঠিন শাসন চালাবে। না না না, তার পর হবার কোনো দরকার নেই। যেমন আছে তেমন থাকাই ভালো। এই, কি ভাবছো? অন্য কিছু চিন্তা করছো নাকি? খাচ্ছ না কেন? স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ খাচ্ছি, আপনি দিন। আমি তাড়াতাড়ি মুখ বাড়িয়ে চামচ ভর্তি স্যুপ মুখে পুরে নিলাম। স্যুপটা মুখে যেতে শরীরটা যেন তরতাজা হয়ে যাচ্ছে। সিনথিয়া আপু পরম মমতায় আমার পুরো স্যুপটা খাইয়ে দেয়। এরপর টেবিল থেকে ওষুধ এনে হাতে ধরিয়ে দিয়ে বলে, না, এই ওষুধগুলো খেয়ে নাও। তোমার মা বলে গেছে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ওষুধ খাওয়ার পর সিনথিয়া আপু উঠে দাঁড়ায়। সে আমার বিছানা পাশে দাঁড়িয়ে খুব আন্তরিকভাবে কথাগুলো বলছে। শোনো, এখন ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়বে আর একদম নড়াচড়া করবে না। আমি এবার বাড়িতে যাচ্ছি, আর কোনো ভয় নেই, আমি আছি। সকালে এসে আবার দেখা হবে। উনি এরপর ঘরের আরও আলতো করে অফ করে দিয়ে খুব সাবধানে দরজা বন্ধ করে চলে যায়। আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকি। কি অকৃত্রিম ভালোবাসা আর যত্ন নিল মেয়েটা। এভাবে কি কেউ ভালোবাসতে পারে? সারাদিন শাসন আর বকাঝোকা করবে, আর আজ এভাবে রানীর মতো সেবা। আমার মনে এখন পুরনো কথাগুলো ঘুরছে। সিনথিয়া আপু আমার থেকে 3 বছরের বড়। বাবা যখন নতুন বাড়ি খুঁজতে গিয়ে খুব হয়রান হয়ে পড়ে, তখন এই সিনথিয়া আপুই তাদের ফ্ল্যাটটা দেখিয়ে দেয়, আর বাবা সেটা শেষমেশ কিনেও নিয়েছে। সিনথিয়া আপু নাকি কিছু টাকা দাম কম করানোর ব্যবস্থাও করে দেয়, কারণ আমার মায়ের সাথে তার কথা হয়। মাকে তার প্রথম দেখাতেই খুব ভালো লাগে। বাড়ি কেনার 1 সপ্তাহের ভেতরেই আমরা সবাই এখানে চলে আসি। প্রথম যখন এই বাড়িতে পা রাখি, তখন ছাদ থেকে হঠাৎ করে আমার মাথায় ঠান্ডা পানি এসে পড়ে। যদিও তাকে সেখানে কাউকে দেখিনি, তবে এখন আমি স্পষ্ট জানি সেদিন সিনথিয়া আপুই ছিল। ইচ্ছে করে সে আমার মাথায় পানি ঢেলেছিল। আমার মনে এখন কঠিন প্রশ্ন জাগে, এই মেয়েটাকে কি আমার সত্যি ভালোবাসা উচিত, নাকি সবসময় এড়িয়ে চলা উচিত? একদিকে তার শাসন, অন্যদিকে এমন মমতাময় সেবা। ধুর, আমার মাথায় এমন কিছুই আসে না। কী যে করি কিছুই বুঝতে পারছি না। আমি ঘুমিয়ে পড়ি। সকাল হয়েছে, বেশ কয়েকজনের কথা শুনতে পাচ্ছি। চোখ মেলে তাকেই দেখি রিদি এসেছে। হায় হায়, রিদি এখানে কেন? যদি সিনথিয়া আপু জানতে পারে রিদি এখানে এসেছে, আমার কপালে শনি আছে। রিদি বলে, এই যে রোদ, তুমি কেন মারামারি করতে গিয়েছিলে নাফিজের সাথে মিলে? জানো তামিমেরা কতটা বাজে ছেলে? যদি বড় কিছু হতো তোমার?
কথাটা বলবি তো আমাকে বল, সবার সামনেই বলতে হলো। সবার পেছনে সিনথি দাঁড়িয়ে আছে। আজ আমি শেষ। রীতি আরও কাছে এগিয়ে আসে আমার, সে আমার হাত ধরলো। আমি ভয়ে একটা ঢোক গেলাম, চোখ চলে যায় সিনথির দিকে। মেয়েটা একদৃষ্টিতে তাকিয়ে আছে, বুঝে গেছি আমার কপালে দুঃখ আছে। মা বলে, কি বলো মেয়ে তুমি? কিভাবে কাটছে ওর পা? আন্টি, ও তামিমদের সাথে মারামারি করেছিল, সেখানে এমন জখম হয়েছে। সমস্যা নেই, নাফিস সব ঠিক করে দিয়েছে। আর আমি আছি না, রোদ, তোমার কিছু হবে না। পাগল একটা। আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই রীতিকে থামানোর দরকার, না হলে আজকে আর কি করবে সেটা ভেবে আমার বুকের ভেতর টিপটিপানি শুরু হয়ে গেছে। রিদি, থামো তো, এসব আবার বলা লাগে? তুমি কখন আসলে? মা, ওকে নাস্তা দিয়েছো? উত্তেজিত হতে হবে না, আমি তোমার কথা শুনে চলে এসেছি। আমি আছি তো। কথাটা বলে রিদি আমার মাথায় হাত বোলাতে শুরু করে। আমি সিনথিয়াপুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি আজ শেষ। উনি কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। আজ আমার শরীরটা অনেকটা সুস্থ, পায়ের ক্ষতস্থানে ব্যথা কমেছে, জ্বরও এখন নিয়ন্ত্রণে। কিন্তু সারাদিন ধরে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। কারণটা খুব স্পষ্ট, সিনথিয়াপু আজকে একবারও আমাদের বাড়িতে আসেনি। গতকাল রাতে সে যে যত্ন আর মমতা দেখিয়েছিল, তাতে আমার মনটা অন্যরকম ভালো লাগে ভরে গিয়েছিল। কিন্তু আজ সারাদিন সে অনুপস্থিত। রীতি সকালে এসে কিছুক্ষণ ছিল, তারপর চলে যায়। এরপর থেকে সিনথিয়াপুর কোনো খোঁজ নেই। আমার কিছুই ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না সিনথিয়াপুর অনুপস্থিতিতে আমার এমন খারাপ লাগছে কেন। এই অনুভূতিটা কি তাকে ভালোবাসা? ধুর, না, সে তো আমার সিনিয়র, আমার থেকে 3 বছরে বড়। আমি কি করে তাকে ভালোবাসবো? এটা তো সম্ভব নয়। তবুও মন কোনো কথা মানছে না। তাকে একবার দেখার জন্য খুব ইচ্ছে করছে, কিন্তু তার বাড়িতে গিয়ে খোঁজ নিতেও সাহস হচ্ছে না। এই দোলাচলে পড়ে আমি ছটফট করছি, কী যে করি। বিরক্তি নিয়েই আমি বোন রুহিকে ডাকি। রুহি, একবার এদিকে আয় তো। রুহি দৌড়ে আমার রুমে আসে। কি হয়েছে ভাইয়া, আমাকে ডাকলি কেন? কোনো কিছু লাগবে? আমার একদম ভালো লাগছে না, এই ঘরের ভেতরে আর থাকতে পারছি না। আমাকে ধরে একটু ছাদে নিয়ে চল তো। খোলা হাওয়ায় কিছুক্ষণ বসে থাকলে হয়তো ভালো লাগবে। কেন? তোর বান্ধবী এসেছিল তো সকালে, তাকে বলতি, সে তোকে ধরে নিয়ে যেত। থাক, আমি নিজেই খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি, আমার আর কাউকে লাগবে না। তুই এখন যা তো। না না, একা যাবি কেন? পা কেটে আছে, আবার পড়ে যাবি। আয়, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি, তুই আমার ওপর ভর দে। এরপর রুহি খুব সাবধানে আমাকে ধরে ধরে ছাদে নিয়ে আসে। ছাদের কোণাতে সুন্দর করে বসার জায়গা করা আছে। আমি সেখানে এসে বসি। রুহিও আমার পাশে বসে আমার পায়ে হাত বোলায়। আমাদের ছাদের ঠিক পাশেই সিনথি আপুদের ফ্ল্যাটের বিল্ডিং। দুটো বিল্ডিং একদম গা লাগিয়ে দাঁড়িয়ে আছে, লাফ দিয়ে যেন এক ছাদ থেকে আরেক ছাদে চলে যাওয়া যায়। আমি সিনথি আপুদের ছাদের দিকে তাকালাম, ভাবলাম হয়তো সে কাপড় তুলতে অথবা অন্য কোনো কাজের ছাদে আসবে, কিন্তু না, সেখানে কেউ নেই। ছাদটা একেবারে ফাঁকা পড়ে আছে। আর মন খারাপটা যেন আরও গভীর হয়। এই সামান্য একটা কারণে আমার কেন এত কষ্ট লাগছে তা কিছুতেই বুঝতে পারছি না। তবে কি আমি তাকে সত্যিই ভালোবেসে ফেলেছি? না না, এটা হতে পারে না। আমি যদি সিনথি আপুকে ভালোবাসি এবং আমার পরিবার যদি জানতে পারে, তাহলে কি হবে? বাবা মা তো রেগে অস্থির হবে। একা একা যখন আমি এই গভীর চিন্তাগুলো করছি, ঠিক তখনই দেখি সিনথি আপু সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসে। আমার মুখে অজান্তে এক টুকরো হাসি ফুটে ওঠে। মনটা এক মুহূর্তের জন্য ভালো হয়ে যায়। তাকে দেখে বুকটা যেন শান্ত হয়ে যাচ্ছে। আমি তাকে ডাকতে যাব, ঠিক তখনই দেখি সিনথি আপু পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা খুবই স্মার্ট দেখতে, হাসি খুশি মুখ। ছেলেটা কাছে আসে সিনথি আপুর হাতটা ধরে ফেলে। এই দৃশ্যটা দেখে আমার বুকটা হঠাৎ ধরাস করে কেঁপে ওঠে। আমি ডাকতে গিয়েও সঙ্গে সঙ্গে থেমে যাই। আমার মুখের হাসিটা যেন মুহূর্তে মিলিয়ে যায়। ওরা দুজন আমাদের কাছাকাছি এসে দাঁড়ায়। সিনথি আপু তখনও আমার দিকে তাকাচ্ছে না, যেন আমাকে দেখেই নি। আমি আর থাকতে পারি না, লজ্জায় মাথা খেয়ে কোনো দ্বিধা না করে সরাসরি প্রশ্ন করি, সিনথি আপু, আপনি আমাকে আর দেখতে আসলেন না কেন? আপনি সারাদিন কোথায় ছিলেন? আমার মনটা খুব খারাপ লাগছিল। আপনি একবারও আমার খোঁজ নিলেন না। আমার এমন সরাসরি প্রশ্নে সিনথি আপু এবার আমার দিকে তাকায়, কিন্তু তার চোখে সেই আগের মতো মমতা নেই। আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সে যেন এড়িয়ে যেতে চাইছে। তোর আমার প্রচণ্ড রাগ লাগছে। ওই ছেলেটা কেন সিনথি আপুর হাত ছাড়ছে না? কে সে? কি সম্পর্ক তার? ছেলেটা আমাকে দেখে সিনথি আপুকে ফিসফিস করে প্রশ্ন করে, ওটা কে? তোমাকে ডাকলো? আমাদের দিকেই তো তাকিয়ে আছে।
আর বলো না রিয়াদ, ওটা আমার প্রতিবেশীর ছোট ভাই। কালকে অ্যাক্সিডেন্ট করেছে, আমি রাত্রে দেখতে গিয়েছিলাম, আজকে হয়তো সেটারই জিজ্ঞাসা করছে। তাহলে ছেলেটার নাম রিয়াদ। সে আমার দিকে তাকিয়ে হেসে বলে, ও হ্যালো ছোট ভাই, কেমন আছো তুমি? তোমার কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? বেশি লেগেছে নাকি? ছোট ভাই? আমি ছোট ভাই? ছোট ভাই? আমি ছোট ভাই নাকি? সিনথিয়া আপু এসব কি বলছে? যে মেয়ে সারাদিন আমার পেছনে লেগে থাকে, আমাকে ভালোবাসি ভালোবাসি বলে কান গরম করে দেয়, আমাকে তার বর বানাবে বলে পিছে পড়ে থাকে, সেই মেয়েটা আসে কিনা আমাকে ছোট ভাই বানিয়ে দিল। আমার এত রাগ হচ্ছে যে ইচ্ছে করছে এখনই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাই। এমন কষ্ট আমি আগে কখনো পাইনি। আমার প্রচণ্ড রাগ হচ্ছে রিয়াদ আর সিনথিয়া আপুর ওপর। আমি রাগে ফসে বসে জিগালাম, আপু ছেলেটাকে, সে আপনার এত কাছে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ? সিনথিয়া আপু আমার কথা শুনে রিয়াদের দিকে তাকিয়ে হাতটা শক্ত করে ধরে, বুকটা যেন মোচড় দিয়ে ওঠে আমার। সিনথি বলে, ও পরিচয় করিয়ে দিইনি বুঝি? এই দেখো, এই হচ্ছে রিয়া, ও আমার বয়ফ্রেন্ড। অনেকদিন ধরে আমাকে প্রপোজ করছিল, ভাবলাম আর কতদিনই একা থাকবো, এবার অ্যাকসেপ্ট করি। বড় হয়ে যাচ্ছি, বিয়ে শাদী তো করতেই হবে নাকি? ও আচ্ছা। কথাটা বলার সাথে সাথে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। আমার খুব কান্না পাচ্ছে, গলাটা কান্নাতে ধরে আসে, মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছি না। আমার মাথা চক্কর দিচ্ছে। আমি বুঝতে পেরে গেছি আমি সিনথিয়া আপুকে সত্যিই ভালোবাসি, কিন্তু এভাবে তাকে হারাবো তা ভাবতেই পারিনি। আমি ঠিক কী করব বুঝতে পারছি না। তার দিকে তাকানোর সাহসও হচ্ছে না, তাকালেই হয়তো চোখের পানি টের পাবে, তাই মাথা নিচু করে বসে থাকি। সিনথিয়া আপু আর কিছু না বলে রিয়াদের হাত ধরে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আমার দিকে একবারও ফিরে তাকায়ও না। আমার বুকের মধ্যে যেন একটা পাথর চেপে বসে আছে। আমি রুহির সামনে হাওমাও করে কেঁদে দিতে পারছি না, কেবল চোখটা ভিজে আছে। আমার এই কষ্টটা রুহিকে বোঝাতেও পারছি না। রাতে ঘরে ফিরে আসি। ছাদের কোণে অনেকটা সময় বসেছিলাম। সিনথিয়া আপুর বয়ফ্রেন্ড আছে। এই দৃশ্য দেখার পর আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর কোনো কিছুই ভালো লাগছে না আমার। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর রুম থেকে বের হব না। এইভাবেই যেন দিনগুলো কেটে যাক। এইভাবেই কেটে যায় 2 সপ্তাহ। ঘরের ভেতরে শুয়ে বসে দিন পার করেছি। এখন পা অনেকটাই সুস্থ, ঠিকমতো হাঁটতে পারছি। আজকে প্রথম বাইরে বের হলাম। বাড়ির মেন গেট খুলে বাইরে যাব, ঠিক তখনই দেখি সিনথিয়া আপুর সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কোথা থেকে ফিরছে। আমি তাকে এড়িয়ে যেতে চাই, মাথাটা নিচু করে তার পাশ কাটিয়ে চলে যাচ্ছি। তিনি আমাকে ডাকে না, আমিও কিছু বলি না। আর নীরবতা দুজনের মাঝে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করেছে, কিন্তু আমার মন মানছে না। এভাবে আমি সিনথিয়া আপুকে হারিয়ে ফেলবো তা কখনো ভাবিনি। আমার মনে হচ্ছে সব কিছু হয়েছে ওই হৃদির জন্য। শালি, তুই কেন আসলি আমাকে দেখতে? এসে হাত ধরতে কেন গেলি? ধরলি তাও আবার সবার সামনে। সিনথিয়া আপু এটা দেখে কষ্ট পেয়েছে, আমি নিশ্চিত। কিন্তু এখন কি করব? তার সাথে কি সরাসরি কথা বলবো? কিন্তু কি বলবো? কোনো কথাই তো মাথায় আসে না। আমি কয়েকবার এগিয়ে গিয়ে থমকে দাঁড়াই, নিজেকে আর সামলাতে পারছি না। সিনথিয়া আপুকে ডাক দিলাম, সিনথিয়া আপু একটু শুনবেন? উনিও দাঁড়িয়ে যান, পেছন ফিরে আমার দিকে তাকালো। আমি দ্রুত তার সামনে এসে দাঁড়াই, লজ্জায় মাথা নিচু করে রাখি। সে প্রশ্ন করে, কিছু বলবে নাকি? তোমার কি কিছু বলার আছে? আপু, রিদি আমার শুধুই ভালো বন্ধু, আমরা জাস্ট ক্লাসমেট। আমার আর ওর ভিতরে কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। আমি ওর সাথে আর কথাও বলি না। আপনি কেন রেগে আছেন? আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। পাগল নাকি তুমি? আমি কেন রেগে থাকবো? আর তোমার কে বন্ধু আর কে বন্ধু না, সেটা তো সবটাই তোমার ব্যক্তিগত বিষয়। এসবে তুমি কাকে রাখবে আর কাকে বাদ দেবে তা তোমার স্বাধীনতা। আমাকে এসব কেন বলছো? তোমার আলাদা একটা জীবন আছে, তোমার ব্যক্তিগত বিষয়ে আমি কেন মাথা ঘুমাবো? আর তুমি তো জানোই এখন তো আমার বয়ফ্রেন্ডও আছে, রিয়াদ আমার সঙ্গেই আছে। আমি এখন গুন্ডামি ছেড়ে দিয়েছি, তোমাকে শাসন করার সময় আমার নেই। তার এই কথাগুলো শুনে আমার বুকটা আবার কেঁপে ওঠে, নিজেকে বহু কষ্টে সামলাই। আপু, আমি জানি আপনি রেগে আছেন, আপনি ভুল ভাবছেন। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না। হৃদি শুধু আমার বন্ধু। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। সিনথিয়া আপু হঠাৎ তার কণ্ঠস্বর কঠিন করে ফেলে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। সে বলে, ও ভালোবাসিস না? সেই জন্যই তো ও ঠিকই সত্যি কথাগুলো সবার আগে জানে, আর আমরা কেউ কিচ্ছু জানি না। মারামারি করে তুমি আহত হয়েছো সেটা রীতি জানে, আর তোমার পরিবার জানলেও আসল সত্যিটা আমরা কেউই জানতে পারি না। সে কতটা কাছের হলে তাকে সব বলা যায় সেটা আমি বুঝি। তুমি তাকে বিশ্বাস করো, কিন্তু আমাকে করো না। যাই হোক, এখন এসব বলে আর কি হবে? কেন আমাকে তোমার বন্ধুর কথা শোনাচ্ছ?
আমার সব শোনার সময় নেই। তুমি যাও, তোমার কাজ করো, আমি এখন ব্যস্ত আছি। সিনথিয়া আপুর কথা শুনে আমি আরও কিছু বলার জন্য মুখ খুলব, কিন্তু তার আগে সিনথিয়া আপু ঘুরে দাঁড়িয়ে দ্রুত আমার সামনে থেকে হেঁটে চলে যায়। তার দ্রুত চলে যাওয়া দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। সে এইভাবে ভুল বুঝছে, আমার কোনো কথা বলার সুযোগও দিচ্ছে না। আমি অসহায় বোধ করছি। কিভাবে আমি তাকে বোঝাবো যে রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর দেরি না করে বাইক নিয়ে বন্ধু নাফিজের কাছে যাই। নাফিজ আমাকে দেখেই অবাক হয়। কিরে শালা, তোকে তো আজকাল খুঁজে পাওয়া যায় না। কোথায় থাকিস? ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিস নাকি? তোর পা ঠিক হয়েছে? হারামি, সব হয়েছে তোর জন্য। তুই রিদিকে বলেছিস কিভাবে আমার পা কাটছে, আর সে আমার বাড়িতে গিয়ে সব বলেছে। তোর জন্য আমার সব শেষ রে। কেন, কি হয়েছে আবার? আমি তো তোকে সাহায্য করতে চেয়েছিলাম, তুই বলিসনি কেন যে তোকে মেরেছে? সিনথিয়া আপু আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। আমি মনে হয় সিনথিয়া আপুকে ভালোবেসে ফেলেছি রে। এখন কি হবে আমার? আমি তাকে না পেলে মরেই যাব। শালা, আর মানুষ খুঁজে পেলি না, এত সিনিয়র ডেঞ্জারাস গুন্ডি মেয়ের প্রেমে পড়লি? তোর জীবন তো শেষ ভাই। এই মেয়ে তোকে প্রেম দিয়েও মারবে আর না দিয়েও মারবে। নাটক না করে কি করব বল? রিদিকে দেখে আপু খুব রেগে আছে। আমি সিনথিয়া আপুকে চাই রে, সে আমার জীবনের সব। একটা কাজ কর, তুই গোপনে আপুকে ফুল আর চিঠি পাঠাতে থাক। ওনার পছন্দের ফুল দিবি, দেখ কাজ হয় কি না। তবে একটা কথা মনে রাখিস, তিনি যেন জানতে না পারে যে তুই এইসব করছিস। একদম গোপনে কাজটা সারবে। কিন্তু আপুর বয়ফ্রেন্ড আছে রে, রিয়াদ নামের একটা ছেলে। তার হাত ধরে আমার সামনে দিয়ে হেঁটে গেল। এইসব দিয়ে কাজ হবে? আমার তো ভয় লাগছে। বয়ফ্রেন্ড গাধা, যে মেয়ে তোর পেছনে পড়ে আছে 6 মাস ধরে, তোর মা বাবার সাথে কেমন ব্যবহার করে পটিয়ে রেখেছে, আর একদিনই তার বয়ফ্রেন্ড জুটে গেল। ওসব কিছু না, আপুটা একটু সেন্টিমেন্টাল হয়ে আছে, রাগ করে এসব করছে। তুই তোর মতো চালিয়ে যা। আমি এখনই টের পাচ্ছি তুই প্রেম না পেয়েও মরবি আর প্রেম পেয়েও মরবি। এটাই তোর কপাল। শালা, সব হয়েছে তোর জন্য। এখন লেকচার থামা, চল ফুলের দোকানে। আর দেরি করা যাবে না, ফুল কিনবো। আমি নাফিসকে নিয়ে তাড়াহুড়ো করে ফুলের দোকানে আসি। সিনথিয়া আপুর রজনীগন্ধা ফুল খুব পছন্দ। একবার কথায় কথায় সে বলেছিল। আমি অনেকগুলো রজনীগন্ধা ফুল নিলাম। এরপর একটা ছোট্ট চিরকুট লিখে সেখানে আমি লিখলাম, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা মুখে বললেও আসলে কিছুই বোঝানো হয় না, কারণ আমি যে অনুভূতি তোমার জন্য বহন করি তা শব্দের চেয়েও অনেক বেশি ভারী। তুমি আমার ভিতরের সব নীরবতার একমাত্র নাম। এই কয়দিনে আমি যতবার পৃথিবী থেকে পালাতে চেয়েছি ততবারই তোমার কথা ভেবেছি, তোমার দিকেই ফিরে এসেছি। তোমাকে ভাবা মানে আমার বুকের ভিতর উষ্ণতা জ্বলে ওঠা, যেন কেউ ভিতরে আলতো করে আলো জ্বালিয়ে দিয়েছে। তোমাকে আমি চাই, নিছক কাছে পাওয়ার অর্থে নয়। আমি চাই আমি যেন তোমার ভিড়ের মধ্যে সেই মানুষই থাকি, যাকে তুমি চুপ করে তাকিয়ে দেখলে তোমার ভেতরটা হালকা হয়ে যায়। আমাকে ভুল বোঝো না, আমি তোমার ছোট ভাই নই। তোমার সব শাসন আমার খুব প্রিয়। চিঠিটা ফুলের মাঝে ভাঁজ করে দিয়ে আমি নাফিসকে নিয়ে সিনথিয়া আপুর বিল্ডিংয়ের কাছে আসি। সিনথিয়া আপুরা উপরে তলাতে থাকে। বিল্ডিংয়ের প্রবেশ পথেই তাদের ফ্ল্যাট। আমরা একটু দূরে বাইকটা থামিয়ে অপেক্ষা করি। দারোয়ান শালা সরে না কেন? কিছু সময় পর দারোয়ান কোথায় যেন যায়। এই সুযোগে আমি দ্রুত ভিতরে ঢুকি। আপুর ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে ফুলগুলো দরজার সামনে সাবধানে রেখে দিই। তারপর দ্রুত চলে আসি বাইরে। আমার বুকটা ধরফর করছে। সিনথিয়া আপুকে এই ফুলগুলো দেখবে, কি ভাববে সে? যদি জানতে পারে এটা আমার কাজ তাহলে কি হবে? সব চিন্তা মাথায় নিয়ে আমি নাফিসের বাইক নিয়ে পাঁচিলের কাছে আসি। আমি আড়ালে এসে বাইকের ওপরে দাঁড়াই। আমার বাইকের হ্যান্ডেল ধরে নাফিস দাঁড়িয়ে আছে। পাঁচিলের ওপর দিয়ে উকি দিয়ে সিনথিয়া আপুদের বাড়ির দরজাটার দিকে তাকিয়ে আছি দুজনে। বুকের ভেতর প্রচণ্ড ধরফর করছে। ঠিক তখনই সিনথিয়া আপু দরজা খোলে। সে চারপাশে তাকায়, কাউকে দেখতে পায় না। যখন সে দরজা লাগাতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ে দরজার সামনে রাখা ফুলের তোড়ার ওপর। উনি সেটা আলতো করে হাতে তুলে নেয়। ফুলের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফুলগুলোতে হাত দিতেই ভাঁজ করা কাগজটা দেখতে পায়। সে তাড়াতাড়ি কাগজটার ভাঁজ খোলে এবং চিঠিটা মনোযোগ দিয়ে পড়তে থাকে। চিঠিটা পড়া শেষ হতেই তার ঠোঁটে একটি মুচকি হাসি ফুটে ওঠে। সেই হাসিটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর সে ফুল আর চিঠি নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আমি আনন্দে চিৎকার করে ইয়েস বলতে যাব, ঠিক তখনই পাবসকে বাইকের উপর থেকে স্লিপ করে নাফিজের উপর পড়ে যায়। শালা, কি হলো রে? ওটা লাগলো নাকি? এভাবে লাফাচ্ছিস কেন?
আবু চিঠি পড়েছে। আহ, শান্তি শান্তি লাগছে আমার। চল, আর দেরি না করে পালাই। ধরা পড়ে গেলে আর রক্ষে থাকবে না। চল। তবে আমি তো আগেই বলেছিলাম এটা তোর প্রেমে পড়ার প্রাথমিক উপসর্গ। এরপর নাফিস তার বাড়িতে চলে যায়। আমিও একরাশ আনন্দ নিয়ে নিজের বাড়িতে ফিরে আসি। আজ রাতে মনে হয় না ঘুম আসবে আমার। কি যে আনন্দ লাগছে। সিনথি আপু আমার চিঠি পড়েছে আর হেসেছে। ভাবতেই মনটা নেচে উঠছে বারবার। আমি রুমে একা একা খুশিতে নেচেও ফেলি। তার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি খেয়ালই নেই। সকালে আমার বোন রুহি ডাকে ঘুম ভাঙে। সে দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ভাইয়া ওঠ, কি রে উঠেছিস? দরজা খোল, এত ঘুমাস কেন? 10টা বেজে গেছে, মা তোকে ডাকে। ওঠ বলছি। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠি। সে কি হয়েছে? হঠাৎ চিনতে আপু কি এসেছে? মাকে কি সব বলে দিয়েছে? কিন্তু চিঠিতে তো আমার নাম লেখা নেই, তাহলে বলবে কেন? আমি দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিলাম। রুহি দাঁড়িয়ে আছে। কি হয়েছে? এত লাফালাফি করছিস কেন? একটু ঘুমাতে দিবি না নাকি? আমি মাত্র 2 সপ্তাহ অসুস্থ ছিলাম, একটু তো রেস্ট নিতে দিবি। কত ঘুমাবি? 10টা বাজে। নে, আগে বাজারে যা, অনেক কিছু কিনতে হবে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে সিনথি আপুদের বাসায় যেতে হবে। বাবারা তো চলে গেছেন। কেন? ওদের বাসায় কেন যাব? বাজার দিয়ে কি হবে? কি হয়েছে? ওনার মা বাবাকে কি ঠিক করেছি? ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। সিনথি আপুর আজকে বিয়ে, তাই আমাদের সবাইকে সেখানে যেতে হবে। অনেক লোক আসবে। বাবা তোকে বলে গেছে বাজার করে আনতে, তাই এক্ষুনি যাবি। নে, এই ধর বাজারের লিস্ট। কি? সিনথির বিয়ে মানে? কি বলেছে এসব? এটা কিভাবে সম্ভব? ধুর, নে লিস্ট, আমি গেলাম। দেরি করিস না তো, মা এখন রান্নাঘরে আছে। রোহিত দ্রুত চলে যায়। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা কি হলো? সিনথিয়াপুর আজ বিয়ে আর আমি কিছুই জানতাম না। সেভাবে বিয়ে করতে পারে না, আমি মানি না। আমার মাথা চক্কর দিতে শুরু করে। বুকের ভেতর মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা কেউ যেন টেনে বের করে নিয়ে চলে যাচ্ছে। দম আটকে আসছে, আমার মাথা ঘুরছে। সিনথিয়াপুর বিয়ে হলে আমার কি হবে? আমার সাথে এমন কেন হচ্ছে? আমাকে কেউ কিছু বললো না কেন? মা কোথায়? আমি পাগলের মতো দৌড়ে মায়ের কাছে রান্নাঘরে আসি। মা তাড়াহুড়ো করে রান্না করছেন। মা, এসব কি শুনছি? সিনথিয়াপুর বিয়ে নাকি আজ? এটা কিভাবে হলো? আমি কেন কিছুই জানি না। এসব কি হচ্ছে? আমি এটা মানতে পারছি না। তোকে জানাতে হবে নাকি? তুই তো অসুস্থ হয়ে 2 সপ্তাহ ঘরের বাইরে বের হলি না, রুম থেকে মাথাও বের করলি না। এরই মধ্যে সিনথির দেখে শুনে বিয়ে ঠিকঠাক হয়েছে। তোকে বলেছিলাম তো কিছুটা সিনথির কথা রিপিট। আর আজই তো বিয়ের ডেট ছিল, সবাই ব্যস্ত। আমি যাব একটু পর ওদের বাড়িতে। তুই নাস্তা করলে এখনই কর, না হলে পরে সময় নেই আমার। বাজারটা করে নিয়ে আসবি তাড়াতাড়ি। আমি আর কিছু বলতে পারি না। আমার সারা শরীর কাঁপছে, কান্না পাচ্ছে। আমার ভালোবাসার মানুষটার অন্য হতে চলেছে। আমি কিছু করতে পারছি না। অসহায়ত্বের চরম শিখরে পৌঁছে যায়। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে আসি। মাথায় কোনো চিন্তা ঢুকছে না। সিনথিয়াপুর হাসিটা মনে পড়ছে, যখন সে আমার চিঠিটা পড়েছিল। আমাকে ছোট ভাই বলার অপমান, আর এখন এই বিয়ে। আমার ভেতরে সব কিছু ভেঙে পড়েছে। আমার আর এক মুহূর্ত অপেক্ষা করার ধৈর্য নেই। আমি দ্রুত দৌড়ে সিনথিয়াপুদের ফ্ল্যাটের কাছে আসি। ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাই। বাড়িতে এখনও তেমন কেউ নেই, হয়তো সবাই বিয়ের জন্য বাইরে গেছে। আমি দ্রুত সিনথিয়াপুর রুমের সামনে আসি। দরজাটা আধা খোলা। আমি আলতো করে দরজা টোকা দিতেই ভেতর থেকে সিনথিয়াপুর কণ্ঠস্বর ভেসে আসে। কে? দরজা খোলা আছে, ভিতরে আসতে পারো। আমি আর দেরি করি না, জোরে দরজা ঠেলে ভিতরে ঢুকি। সিনথিয়াপু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে দেখছে কোন শাড়িটা পরবে। আমাকে দেখেই সে দ্রুত ঘুরে তাকায়। তার চোখে অবিশ্বাস আর বিস্ময়। আমি দেখতে পাচ্ছি টেবিলে কালকের রজনীগন্ধা ফুলগুলো রাখা আছে। আমার আর কোনো কিছু মনে থাকে না, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। আমি বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে সিনথিয়াপুকে ঝাপটে জড়িয়ে ধরি। এতটা শক্ত করে তাকে জড়িয়ে ধরেছি যে আমার নিজেরই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার সমস্ত কষ্ট, অভিমান আর ভালোবাসা যেন এই আলিঙ্গনের মাধ্যমে বেরিয়ে আসে। আমি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। কাঁদতে কাঁদতে আমার কণ্ঠস্বর ভারী হয়ে আসে। আমি বলতে শুরু করি, আব্বু, আমি আপনাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি জানি আমি আপনার থেকে বয়সে ছোট, তবুও আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসতেন, আমি জানতাম, কিন্তু এইভাবে আপনি হুট করে বিয়ে করবেন তা আমি কখনো ভাবিনি। আমি কসম করে বলছি, হৃদি আমার শুধুই বন্ধু ছিল। আমি সেদিনের পর থেকে আর কোনো মেয়ের সাথেই কথা বলি না। আমার জীবনে এখন শুধু আপনিই আছেন।
আমি আপনাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না আপু। একটু বোঝার চেষ্টা করুন, আমি পারবো না আপনাকে ছেড়ে থাকতে। আমার কি হবে? এই কয়দিন আমি মনের সাথে অনেক যুদ্ধ করেছি, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, আর পারছি না যুদ্ধ করতে। বলুন, কোন ছেলের সাথে আপনার বিয়ে হচ্ছে? ওই রিয়াদের সাথে? আপনি আমাকে তার ঠিকানাটা দিন, আমি তার পা জড়িয়ে ধরে বলবো আপনাকে যেন বিয়ে না করে। আমি শুধু আপনাকে চাই। আপনার শাসন, আপনার বকা, আপনার চর সব কিছুই আমার প্রয়োজন। আপনার যত্ন, আপনার কেয়ারগুলো আমার আরও বেশি প্রয়োজন। আমি কিভাবে ভালো থাকবো আপনাকে ছাড়া? আমি পাগল হয়ে যাব আপু, আমি বাঁচবো না। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কিভাবে পারলেন আমাকে ছাড়া বিয়ে করতে? একবারও কি আমার কথা মনে পড়লো না আপনার? এক নাগারে কথাগুলো বলতে বলতে আমার গলাটা ধরে যায়। আমার চোখের পানিতে সিনথিয়াপুর জামা ভিজে গেছে। আমি তো তাকে ছাড়িনি। উনি আলতো করে আমার নাম ধরে ডাকে। রোদ, আমার দিকে তাকাও। আমি উঠি না। তখন সিনথিয়াপু নিজেই জোর করে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সে জোরে আমার গেলে একটা চড় মারে। চড় এতটাই জোরালো ছিল যে আমি ডাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাই। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, মাথায় প্রচণ্ড রাগ উঠে গেছে, কিন্তু মুখে কোনো কথা বলছি না। তার চোখের দিকে তাকিয়ে আছি। সিনথিয়াপু রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস? তুই কি মনে করেছিস আমি তোকে ভালোবাসি? তোকে আমি ভালো আমি আর তার কোনো কথা শুনতে রাজি নই। তার গালি বা অপমান শোনার সময় এখন আমার নেই। আমি আর দেরি করি না। সমস্ত রাগ আর অভিমানকে এক করে আমি মুহূর্তেই আবার সিনথিয়াপুর খুব কাছে চলে যাই। সে কিছু বোঝার আগেই আমি তার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেই। প্রায় 1 মিনিট সিনথিয়াপুর ঠোঁটে চুমু খাওয়ার পর আমি নিজেকে ছাড়িয়ে নিই। তার শ্বাস প্রশ্বাস তখন দ্রুত চলছে। আমি তো অবাক। রাগী আর ফ্যাকাশে চেহারার দিকে না তাকিয়ে সেখান থেকে দ্রুত দৌড়ে চলে আসে। পেছন থেকে সিনথিয়াপু আমার নাম ধরে ডাকে, চিৎকার করে ডাকে, কিন্তু কে শোনে কার কথা? আমার কানে তখন শুধু বিয়ের শব্দ বাজছে। আমি আর বাড়িতে ফিরি না, সোজা সেভাবে বাড়ি থেকে বের হয়ে যাই। রাস্তায় এসে বাইকটা স্টার্ট করি, নাপিসকে কল করি। নাপিস, তুই কোথায়? এখনই আয়, জরুরি দরকার, আমি তোর বাসার দিকে যাচ্ছি। সে দ্রুত আসে। আমি তার সাথে দেখা করে বলি, চল এখান থেকে দূরে কোথাও যাই। বাইক নিয়ে আমরা দুজনে শহরের বাইরে একটা নির্জন পার্কের দিকে চলে আসি। পার্কের ভেতরে একটা পুকুর আছে। সেই পুকুর পাড়ে এসে আমরা বসি। আমার খুব কান্না পাচ্ছে, আমি নিজেকে সামলাতে পারছি না। আমি ফোনটা বন্ধ করে চুপচাপ বসে থাকি। নাফিস আমার পাশে বসে চিন্তিত স্বরে বলে, কি হয়েছে রে? কাঁদছিস কেন? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে সব খুলে বল। সিনথিয়া আপু কি কিছু বলেছে? সিনথিয়াপুর আজ বিয়ে, তাই ভালো লাগছে না, সব ছেড়ে চলে এসেছি এখানে। কি কি বলিস? কখন, কিভাবে, কি হলো? তুই তো কিছুই বলিসনি। আমি হাবাতে হাবাতে তাকে সবটা বলি। রুহির কথা, মায়ের কথা, সিনথিয়াপুর সাথে দেখা করা এবং তারপর যা যা হয়েছে সবসময় সব শুনে নাফিস জোরে জোরে শ্বাস নেয়। তারপর অদ্ভুতভাবে আমার পাশে বসে হাসতে শুরু করে। শালা, আমার এত কষ্টে সে হাসছে। সারাদিন আমরা দুজনে পুকুর পাড়ে ছিলাম, নির্জন পার্কে চুপচাপ বসে থাকি আর এদিক ওদিক ঘোরাঘুরি করি। এখন সন্ধ্যা নেমে এসেছে। পার্কের ভেতরে আলো নেমে যাওয়ায় আমরা বাইরের রাস্তায় আসি। মনস্থির করেছি আর বাড়িতেই যাব না। এই দীক্ষ নিয়ে বাড়িতে ফিরলে সিনথিয়াপুর বিয়ে আমি মানতে পারবো না। কখন কি করে বসবো সে মা বাবা অপমানিত হবে। তার চেয়ে গ্রামে মামার বাড়িতে চলে যাই ভালো। কি করবি এখন? চল মামার বাড়ি যাব গ্রামে, তুইও যাবি আমার সাথে। একা একা যাওয়া সম্ভব না। কেন রে? আমার কি শখ জাগছে এখন তোর সাথে গ্রামে গিয়ে ধান ক্ষেত দেখতে? আমি যাব কেন? চুপচাপ থাকতো। বাড়িতে গেলে সিনথিয়াপুর বিয়ে মানতে পারবো না, সহ্য করতে পারবো না। তার বিয়ে কখন কি হুলস্থুল বাঁধিয়ে দেবো, শেষে মা বাবা অপমানিত হবে। তাই বাড়িতে যাব না, তুই আমার সাথে চল। নাফিস কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর ফোনটা বেজে ওঠে। আমি চুপচাপ রাস্তার পাশে একটু নিচু পাঁচিলের ওপর বসে আছি। নাফিস ফোনে কথা বলে, জি আমি আসছি, এখনই আসছি। আচ্ছা। সে ফোন কেটে আমার কাছে আসে, তার চোখে মুখে একটু অস্থিরতা। নাফিস ফোনটা পকেটে রেখে বলে, বাড়ি থেকে ফোন এসেছে, আমাকে এখনই যেতে হবে রে। তুই আমার বাড়িতে আজ রাত্রে থাক, কাল সকালে একাই যাস মামার বাড়িতে। এখন আমার সাথে চল। আচ্ছা চল। এখন আর কিছু করার নেই। দুজনে বাইকে উঠে বসলাম। শহরে মূল রাস্তায় পৌঁছাতে রাত প্রায় 10টা বেজে যায়। আমি নাফিসের পেছনে বসে আছি, কিন্তু এ কি, শালা ওর নিজের বাড়ি বাদ দিয়ে আমাদের বাড়ির দিকে কেন যাচ্ছে? সিনথিয়াবোদের বাড়ির রাস্তা ধরে সে বাইক চালাচ্ছে। আমি নাফিসের পিঠে ধাক্কা দিয়ে বলি, কোথায় যাচ্ছিস? তোর বাড়ি তো এইদিকে নয়। চুপচাপ বসে থাক, বেশি কথা বললে বাইক থেকে ফেলে দিব, একদম নড়বি না।
আমি চুপ করে রইলাম। শালা এমনিতেই জোরে বাইক চালায়, এখন যদি পড়ে যাই তাহলে আর জীবনে পানি পাবো না। আমি চুপচাপ বসে আছি। সে সিন্তি আপুদের বাড়ির সামনে বাইক থামায়। বাড়িটা ঝলমলে আলো দিয়ে সাজানো হয়েছে। গেট থেকে শুরু করে পুরো বারান্দা আলোতে ভরে আছে। বিয়েবাড়ির মতোই উৎসবের আমেজ। এসব দেখে আমার একটুও সহ্য হচ্ছে না, বুকটা আবার মোচড় দিয়ে উঠেছে। আমি বাইক থেকে নেমে দ্রুত চলে আসার জন্য পা বাড়াই। আমি চাই না এখানে আর এক মুহূর্ত থাকতে। ঠিক তখনই কেউ একজন আমার কান টেনে ধরে। কিছু বলার আগে কান টেনে আমাকে তার দিকে ঘোরায়। আমি তাকেই দেখি সামনে সিন্তি আপু দাঁড়িয়ে। তাকে দেখে আমার চোখ কপালে ওঠে। সে বসেছে, দাঁড়িয়ে আছে লাল টুকটুকে শাড়িতে, ভারী গহনা আর মেকআপে তাকে অপূর্ব লাগছে। হায় হায়, আপু এখানে কেন? আমার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কিছু বলার আগেই উনি দুটো ঠাস করে চড় মারে আমার গালে। আশেপাশে বাড়ির সবাই জড়ো হয়ে গেছে। আমার মা বাবা, রুহি, এমনকি সিন্থিয়াপুর মা বাবা সবাই। সিন্থিয়াপুর চোখ পাকিয়ে রাগে ফুসতে ফুসতে বলে, জানো তোর ফোন বন্ধ কেন? কত হাজারবার কল করেছি জানিস? হারামি, খুব পাকনামি শিখেছিস না? বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গিয়ে সারাদিন কোথায় ছিলি তুই? তোকে যে আমি কি করবো আজ তোর খবর আছে। বাড়ির সবাই জড়ো হয়ে গেছে। আমার কান গরম হয়ে যাচ্ছে। এখন তো আমার মন ভালো নেই, তার উপর এমন নির্যাতন। সবার সামনে চড় মারছে আর আমি আর সহ্য করতে না পেরে উল্টো প্রশ্ন করি, কি করব তা? আমার ভালো লাগছিল না, আপনার বিয়ে হচ্ছিল, এসব আমি মানতে পারিনি, তাই চলে গিয়েছিলাম। এই, আমার বিয়ে কিভাবে হয়? বর যদি না থাকে তো আমার বিয়ে কিভাবে হয়? তুই কি আমাকে অপমান করতে চাস? মানে বর কোথায়? ওই রিয়াদ, সে পালিয়েছে। বেচারা আপনার ভয়েই পালিয়েছে। হ্যাঁ, শালাটা পালিয়েছে, বাদর একটা। তবে আমাকে তো চেনে না, চিন্তা করিস না, ধরে আনছি। ও, তাহলে আর কি, বেচারার কপাল পড়বে। তো বিয়ে করুন। আমাকে এখানে ধরে রাখছেন কেন? আমি যাই। শয়তানটা রে, বিয়েটা তোকেই করব। সকালে এইসব আবোল তাবোল কথা বলে পালিয়েছিস, রাতে ফুল আর চিঠি দিয়ে ভেবেছিস কিছু জানি না। পাঁচিলের পাশে উকি মেরে দেখেছিলি কেন? আর আমার কথা না শুনেই সকালে চলে গেছিস। শুনবি না আমার কার সাথে বিয়ে হচ্ছে? কথা, তোর সাথেই তো আমার বিয়ে আজকে। আমার মাথায় তখন যেন বাজ পড়ে। সিনথিয়াপু কি বলছে? আমি চোখ বড় বড় করে তাকাই। সে আবার বলে, বেরির সাথে সেদিন তোকে দেখে আমার এত রাগ হয়েছিল, আমার মনে হয়েছিল তুই ওকে ভালোবাসিস। তার আগে আমি বাড়িতে সবার সাথে কথা বলে বিয়ের বিষয়টা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাই। আর তুই যে আমাকে সত্যি ভালোবাসিস কিনা সেটা দেখার জন্য রিয়াদকে দিয়ে সবার সাথে প্ল্যান করি। রিয়াদ আমার কাজিন হয়, সব কিছু ছিল তোর জন্য একটা পরীক্ষা। সবাই আমার দিকে তাকিয়ে হো হো করে হাসতে শুরু করে। আমার মা বাবা, রুহি, সিনথিয়াপুর পরিবার সহ নাফিস, হারামিটাও হাসছে। আর আমি বোকার মতো সবার দিকে তাকিয়ে দেখছি। আমি কিনা মিস্টার ফুলবলদ হয়ে গেলাম। শালা, আমারই বিয়ে আর আমি বাড়ি থেকে পালিয়েছি। উফ, কি যে ভালো লাগছে। আমার চোখ ভিজে আসছে খুশিতে। আমি আনন্দে আত্মহারা। অবশেষে আমি আমার সিনিয়র গুন্ডি সিনথিয়াপুকে পেতে চলেছি। সিনিয়র সিনথি আমার হাত ধরে টেনে বলে, যাও বসে যে এসো, আর সময় নষ্ট করো না তো, সবাই অপেক্ষা করছে। এই নাও তোমার শেরবানি। আমি তো আনন্দে আত্মহারা। সিনথিয়াপুর হাত থেকে শিরোর নিয়ে আমি প্রায় দৌড়ে ভিতরে চলে আসি। বয়স আসতে হবে আমার, সময় নষ্ট করা যাবে না। এরপর আর কি, এরপর আমার আর সিনথিয়াপুর বিয়েটা হয়ে গেল। আর খুব ধুমধামের সাথেই হয়েছে। তারপর তারপর আর কি, বিয়ের পর কি হয় সেটা না হয় আপনারা নাই জানলেন। আর যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বিয়ে করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, খোদা হাফেজ।